তোমাদের যা ইচ্ছা হবে তোমরা করবে। মানুষের প্রাণের কোনো দাম নেই তোমাদের কাছে। তাহলে ধর্মের বিভেদটা কে করছে? কে করলো এখানে? দাদা গুলি করে দিই কথাটা কে বলেছে? কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ বলেছে? দেখো, আমার কোনো মুসলিম সম্প্রদায়ের প্রতি কোনো রাগ নেই, কোনো রকম কোনো বিদ্বেষ নেই, কিচ্ছু নেই। তারাও মানুষ, আমরাও মানুষ। আমার সমস্যা এবং আমার প্রবলেম হচ্ছে যারা এক্সট্রিমিস্ট মেন্টালিটি নিয়ে চলে, যারা মানুষ মারার পরিকল্পনা করে, যারা আল্লাহর নাম করে। আমি আবারও বলবো, আমার সেরকম মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেই মুসলমানদের নিয়ে আমার অবশ্যই সমস্যা আছে যারা আল্লাহু আকবর বলে বোম ছোড়ে, যারা আল্লাহর নাম নিয়ে মানুষ মারার পরিকল্পনা করে, দিনে দিনে বসে প্ল্যান করে কিভাবে ব্লাস্ট করানো যায়, কিভাবে মারা যায়, কিভাবে স্ট্যাপ করা যায়। সেই মুসলিমদের নিয়ে আমার সমস্যা আছে যারা পেহেলগামে গিয়ে কলমা পড়না আতা হ্যায় নেই আতা হ্যায় চলো মার দো, মেরে দিল গিয়ে। এদের নিয়ে সমস্যা আছে। লাস্টে বলছে কি, যা মোদিকে যাকে বল, মোদি দেখিয়ে দিয়েছে। উইথ ডিউ রেসপেক্ট টু অভিষেক ব্যানার্জিও বয়স আমার থেকে অনেকটা ছোটই হবে আশা করছি, ভাইয়ের মতো। বলবো যে যুবরাজ কখনো সামনে আসেন না। উনি ওনাকে সেই উনি মানে নিজেকে সেই জায়গাটা হয়তো এ করছেন। তবে ওনার মানে আজকে আমি এটাই বলবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে ওনার যে যতটা পপুলারিটি, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে যে পপুলারিটিটা তো আছে ঠিক কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উনি মাটির অত কাছে কোনোদিনই পৌঁছতে পারেননি এখনো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যানেলে বসে ওনাকে আমি ক্রিটিসাইজ করব এই দুঃসাহসী আমার নেই। আমি তোমার পডকাস্টে এটা বসে আজকে ওপেনলি বলছি। এটা হয়তো অনেকে ভাবে যে মানে মৌমিতা চক্রবর্তী বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্রদ্ধা করেন বা হয়তো অ্যান্টি মমতা। আমি অ্যান্টি রাজ্য সরকার। আমি ওপেনলি বলছি, আমি রাজ্য সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে আমি একেবারে সমর্থন করি না। এই যে শিক্ষা দুর্নীতি, যে চাকরি নেই, তার জন্য আমি অবশ্যই সমালোচনা করব। যতবার সুযোগ আসবে সমালোচনা। শুভেন্দু অধিকারী উনি যখন তৃণমূল থেকে আজকে বিজেপিতে এসেছেন, উনি বোধহয় 28টা পদ রেজিগনেশন দিয়ে তবে বিজেপিতে এসেছেন। এবং আজকে আমি বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে কজন মানুষ হিন্দুত্ব নিয়ে লড়াই করছেন এবং যে কজন মানুষ বিজেপির যা যা এজেন্ডা রয়েছে, বিজেপির যা যা মানে ওদের যে আইডিওলজিটা, মানে দায়িত্ব নিয়ে উনি কিন্তু সুন্দরভাবে প্রচার করছেন, সেখানে কিন্তু ওনাকে কিছু বলা যাবে না। কিন্তু সবাই তো আবার ওই মানসিকতা নিয়ে দলে আসে না, এটাও তো একটা বড় সমস্যা। তবে যারা আসেন দল চেঞ্জ করেন, তাদের প্রতি যে আমার ভীষণ অশ্রদ্ধা রয়েছে বা তাদের যে ছোট করছি সেটা একেবারেই। যে এই মন্ত্রীদের ব্যাপারটা বললেন, এই আমাদের তৃণমূল এবং বিজেপির মধ্যে অনেকে তৃণমূলের থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল বিজেপি এরকম হয়েছে। তাদেরকে আপনি কি বলবেন? আমি তো নিজেই 4টে কোম্পানি চেঞ্জ করেছিলাম কর্পোরেট ওয়ার্ল্ডে। কোম্পানি কি কোম্পানি তো এখানে 6,000 খানা কোম্পানি তো চলেই গেছে কয়েক 2-3 বছরের মধ্যে। তাহলে কি আমি না কোম্পানিতে না, ওই কোম্পানির কথা বলছি না, মানে চাকরির ক্ষেত্রে প্রফেশনালি। চাকরি আলাদা না, ব্যাপার ম্যাম, তবে নেতা আমি বা একটা কথা নেতৃত্ব মনে ব্যাপারটা করি, আলাদা না। বিবেকানন্দ কি কোনো পলিটিক্যাল লিডার ছিলেন? ছিলেন না। তার বক্তৃতা কি লোকে শুনতো না? তোমার বক্তৃতাতে তুমি কটা মানুষের মানসিকতার পরিবর্তন আনতে পারছো, সঠিক পথে পরিচালিত করতে পারছো। এমন নয় যে আজকে আমি কারুকে জোর করে মানবিকতার মানে পরিবর্তন করতে চাইছি। তুমি একটা মানুষকে বক্তৃতা, তোমার বক্তৃতা দিয়ে, তোমার কথা দিয়ে তুমি কতটা তাকে সত্যের পথে চালিত করতে পারছো, দ্যাট শুড বি দ্য মেন মোটিভ। তো সেই জন্যই বলছি যে শতরূপকে আমি ভয় ভয় মেসেজ করেছি। নাম বলতে পারেন। আমার রিপাবলিক বাংলা দিয়ে শুরু তো হয়েছিল। দালালের তো আগের দিনই তো মমতা ব্যানার্জি বললো যে ওটা দালালের ছেলে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিষ্ণুকে বিষ্ণু মাতাও বলেছিল, তাহলে কি বিষ্ণু মাতা বিষ্ণু মাতা হয়ে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেছিলেন চণ্ডীপাঠের ভুলভাল মন্ত্র, তাহলে কি চণ্ডীপাঠের মন্ত্রটাকে তুমি চেঞ্জ করে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় সব কথা যদি ধরতে চাই তাহলে কি আর রাজ্য চলবে? আগে আমরা সব থেকে পরাধীন কিন্তু দেশের বাইরে গিয়ে। মানুষ মনে করে, আমি সেটাও বলে দিচ্ছি কেন, মানুষ মনে করে যে আমরা দেশের বাইরে চলে গেলে আমরা স্বাধীনতা পেয়ে যাব। কিন্তু একটা হয় না যে আজকে আমরা নিজের ঘর পরিষ্কার কজন করি? আমরা খালি লেকচার দিত ওর বাড়িটাও পরিষ্কার, এই দেখো না ওর বাড়িটা কি নোংরা করে রেখেছে গো। অন্তত আমাদের নিজেদের যে বাড়িতে এত ধুলো বালি, সেই দেওয়ালে ঝুল জমছে, ফ্রিজের পেছনটা পরিষ্কার করি না, টিভির পেছনে সেই 3 বছরের জমা ধুলো, এগুলো হয়ে থাকে, রাইট? আমরা তো এগুলো করতে চাই না, কিন্তু আমরা অন্যের বাড়িতে গিয়ে বাড়িতে বসলে ও মা গো কি সাজানো গোছানো বাড়ি, কি ভালোই না লাগে। দিদি আজকে যে দায়িত্ব নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করছেন যে বিজেপি মানেই হিন্দি, বিজেপি মানেই জয় শ্রীরাম, আদৌ কি তাই? বিজেপি তো আজকে পশ্চিমবঙ্গে সোচ্চার হয়েছে কিছু বছর হলো, 10-11 বছর হার্ডলি। 1995 সালে যখন আমি অনেকটা ছোট ছিলাম, বিজেপি কোনোদিন নামই শুনিনি, না। সত্যি কথা শুনিনি। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর নাম শুনেছি, কিন্তু সে যে বিজেপির প্রধানমন্ত্রী, মানে বিজেপি পার্টি থেকে প্রধানমন্ত্রী যে হয়েছিলেন কখন, সত্যি কথা বলতে জানতাম না। এবং এটা বলতে কোনো লজ্জা নেই, না জানাটা আবার কোনো অপরাধ নয়, না। এটাও সত্যি কথা। হয়তো তুমি একটা জায়গায় গেলে, তুমি বাংলায় কথা বলছো, তুমি ইংরেজিতে বলতে পারছো না। কিছু আমাদের এরকম বাঙালি মানুষকে আমি দেখেছি, বাঙালি হয়েও তাদের মধ্যে একটা উন্নাসিকতা থাকে যে ও বাবা ইংরেজি বলতে পারছে না, মানে বিশাল একটা ব্যাপার। দেখেছো? দেখো আমরা বলি বিশাল অপরাধ হয়ে গেছে, ভাই ইংরেজি বলতে পারো না। আজকাল তো আলটিমেটলি হিন্দি তো বললেও বিষয়টা অপরাধ নয়। আছে। আমি নেত্রীও নই, নেতাও নই, একজন সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের যেরকম তুমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ। ওই আর কি,
সরকারের যেগুলো অন্যায় বা কিছু অব্যবস্থা দেখলে প্রতিবাদ করি, প্রতিবাদী মুখ তো বলতে পারো। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। রাজনীতি। এবং রাজনীতি, বিষয়টা হচ্ছে রাজনীতি, কিন্তু থাম্বনেল ব্যাপারটা কিন্তু আলাদা। আমরা দেখেই কিন্তু চট করে ঢুকি যে কি বলতে চাইছে, মমতা ব্যানার্জি ব্যাপারে কি বলছে, শুভেন্দু বাবুর ব্যাপারে কি বলছে, অভিষেক ব্যানার্জির ব্যাপারে কি বলছে। আমার মনে হয় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির মতো কি স্ট্রাগল করেছে? আপনাদের কি মনে হয়? সবকিছুই জানাবেন কমেন্ট সেকশনে। কিন্তু আজকে যিনি আমাদের গেস্ট হ্যাঁ, মমিতা ম্যাম। মমিতা ম্যামকে আপনারা সব রকমভাবে দেখেছেন ঝগড়া করতে, ভালো বক্তৃতা দিতে, ভালো স্পিকিং। কারণ ওনার মতো আমি খুব কম দেখেছি যে জায়গায় জায়গায় পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে। আজকেও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার সাথে আজকে ঝগড়া হবে না, আলোচনা হবে। সিপিএমে যে দাদা আছে শতরূপদা, কেমন মানুষ, তার ব্যাপারেও কথা হয়েছে। বাদবাকি আরো অনেক কিছু ব্যাপার আছে যেগুলোতে আপনাদের বলবো যে একটু দেখুন, বুঝুন। আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আর ডাইরেক্ট তার কাছে যাবো, যেভাবে আপনারা জানেন কি পডকাস্টে আসতে গেলে কোন নাম্বারটাতে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনারা ডাইরেক্ট কানেক্ট করতে পারেন। সে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে। এবং যে কোনো স্পিরিচুয়াল হেল্প যদি চান তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কোনো প্রমোশনাল কাজ, হ্যাঁ, আপনার বিজনেস আছে সেটাকে গ্রোথ দিতে চাইছেন, তার জন্যও আসতে পারেন। আর লাস্ট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করছেন না কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ডাইরেক্ট মমিতা ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভালো, খুবই ভালো। আর এই শীতকালে যতটা ভালো থাকা যায় ততটাই আর কি। শীত তো এবারে ভালো পড়েছে হুম এবং বছর তো চলেই গেল, ভোট সামনে। হুম আপনাকে আমরা আজকে কিভাবে পাবো, মানে কোন কোন নেতা হিসাবে বা কি হিসাবে আপনাকে আজকে আমি প্রশ্ন করলে আপনার ভালো লাগবে? আমি নেতা নই, আমি নেত্রীও নই, নেতাও নই। একজন সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের যেরকম তুমি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ। হুম। ওই আর কি, সরকারের যেগুলো অন্যায় বা কিছু অব্যবস্থা দেখলে প্রতিবাদ করি, প্রতিবাদী মুখ বলতে পারো। কিন্তু আপনারটা একটু বিজেপি ঘেঁষা না, আপনার কথাবার্তা, আপনার ভাবনা চিন্তা? দেখো, রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানেই কি বিজেপি ঘেঁষা? তুমি তো আমায় বলতে পারতে আপনি তো কংগ্রেস ঘেঁষা বা হয়তো সিপিএম ঘেঁষা। কিন্তু এবার বলি, একটা আইডিওলজির বিষয় তো থেকে থাকে। হুম, তো সেই আইডিওলজিটা, আমার আইডিওলজি কোনোভাবে, আমি অন ক্যামেরা এটা আগেও বলেছি, আমার আইডিওলজি রাজ্য সরকারের যে আইডিওলজি বা নীতি পথ, যেটা মেলে না। মেলে না। না। তাহলে আজকাল যে চাকরির যে ব্যাপারটা এখন ঝামেলাটা হচ্ছে হুম। এসএসসি, আপনার কি মনে হয় যে এটা কি ঠিক হচ্ছে? নাকি এটা একটা কোনো না কোনোভাবে একটা যাতে মানুষ মেইন থেকে সরে গিয়ে ওটাতে বেশি মাথা ঘামায়? দেখো, চাকরি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেটা শুধু পশ্চিমবঙ্গ বলে না, ভারতবর্ষে এবং ভারতবর্ষের প্রতিটা স্টেটে। হুম, এবং আজকে আমরা তো এখন সেই তরুণ বয়সটা পেরিয়ে এসেছি, আজকে তোমরা একটা যুবক বয়স। চাকরি বাকরির দরকার যদি না হয়ে থাকে তাহলে আমরা ঘর সংসার চালাবো কি করে? আমাদের হাতে পয়সা আসবে কি করে? সে কাজ যেটাই হোক না কেন, সব কাজটাই তো চাকরি। এইবারেতে অনেকে ব্যবসা করেন, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা, আজকে যদি দেখো, আমাদের জিডিপি এখন 24-এ চলে গেছে। কিন্তু একসময় স্বাধীনতার সময় সেটা ছিল 3 এর কাছাকাছি। ঠিক আছে? মানে 3 এরকম টাইপের ছিল। তো এবার বিষয়টা হচ্ছে, এটা কেন হলো? পশ্চিমবঙ্গে আজকের এই সার্বিক যে অবক্ষয়, এখানে চাকরি নেই, কিছু নেই। এটা তো সেই সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে। একে একে সমস্ত তারা শিল্পগুলোকে তাড়িয়ে দিল। ক্লাস 5 থেকে ইংলিশ শুরু করলো তারা। যাতে কি না ছেলেমেয়েরা কিছু শিখতে না পারে। রাইট? হুম। তারা এটাকে শুরু করলো। এটা কেন করলো? যে তখন জ্যোতিবাবুর মনে হয়েছিল যে মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে সিপিএম এর অবক্ষয়ের বিরুদ্ধে তারা সোচ্চার হবে, তারা প্রতিবাদী কণ্ঠ হয়ে যাবে। মার্ক্সবাদী মানুষ জ্যোতিবাবু সেটা চাননি। উনি মানুষকে দমিয়ে রাখতে চেয়েছেন। তখন থেকে ওটা শুরু হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিপিএমকে সরিয়ে নিজের সরকার প্রতিষ্ঠা করলেন। কোথাও হলো যেন ওই জিনিসটাকে উনি টেনে নিয়ে এসছেন। এইবারেতে চাকরির বিষয়টা যেটা, সব কি খালি নেতামন্ত্রীর বাড়ির লোকেরা চাকরি পাবে? সেটা তো এটা তো আগেও হয়েছে। হয়েছে, কিন্তু সিপিএম এর চাকরিগুলো তো চিরকুটে। তুমি একটা লোককে দেখাতে পারবে তাদের আমলের যে, আমি খুব ওপেনলি বলছি, আই হোপ সেটাতে সমস্যা নেই। না, আমি না, জানি কোনো আমাকে অসুবিধা নেই। প্রচুর লোক এবার আমাকে ফোন করে সেট করে বলবে, এই তুমি কেন বললে, ওই তুমি কেন বললে, সে আমি আমার মা-বাবা ম্যানেজ সবাই করে নেব। ভুক্তভোগী। আপনি যেটা বললেন 5 থেকে ইংলিশ, এবং 5 থেকে যখন হুম তারা ইংলিশ পড়ছে তখন মানডে, টিউসডে, হুম এবং যখন 4 এ পড়ছে তখন দেখছি যে তারা গ্রামার পড়ছে ভালো, ভালো। আমি একদম ছোটবেলা থেকে ইংরেজি শিখেছি, বাড়িতে আমার বাবা শিখিয়েছেন। আজকে হ্যাঁ। যতটুকু ইংরেজি তা নলেজ আপনি কি আমার ইংলিশ তৈরি মিডিয়াম দিয়ে হয়েছে, পড়েছেন? না না, পাতি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি। কিন্তু আজকে ইংলিশটা এতটাই ঠিকঠাক ভাবে আমি
ঠাকুরের দয়া এবং আমার বাড়িতে আমার বাবার আশীর্বাদে এবং আমার কিছু শিক্ষক ছিলেন আমার আর কি খুব পছন্দের, তাদের আশীর্বাদে আজকে মোটামুটি ইংরেজিটা খুব একটা খারাপ বলি না বলেই ধারণা, এটা আমার ধারণা, বাকিটা আমি জানি না। দেখুন, তবে ইংলিশটা তো ল্যাঙ্গুয়েজটিক একটা হ্যাঁ, ক্লেভারিটি। এবং এটাও একটা সত্যি কথা যে ইংরেজি না জানাটা আবার কোনো অপরাধ নয়। না। এটাও সত্যি কথা। হয়তো তুমি একটা জায়গায় গেলে, তুমি বাংলায় কথা বলছো, তুমি ইংরেজিতে বলতে পারছো না। কিছু আমাদের এরকম বাঙালি মানুষকে আমি দেখেছি, বাঙালি হয়েও তাদের মধ্যে একটা উন্নাসিকতা থাকে যে, "ও বাবা ইংরেজি বলতে পারছে না।" মানে বিশাল একটা ব্যাপার। দেখেছো? দেখো অপরাধ। আমরা বলি বিশাল অপরাধ হয়ে গেছে। ভাই ইংরেজি বলতে পারো না? আজকাল তো আল্টিমেটলি তো হিন্দি বললেও বিষয়টা অপরাধ নয়। আছে। হ্যাঁ, মানে হিন্দি বললে অপরাধটা নয়। হ্যাঁ, তো আপনি মানে আপনি যে হিন্দিতে যখন মানে কথা বলেন বক্তা হিসাবে আপনি হুম, দিল্লিতে গেছিলেন। হুম, আমি দেখেছি সেই মানে সেই পডকাস্টটা এই ব্রডকাস্টটা দেখেছি। হুম। কিন্তু পশ্চিমবঙ্গে এখন একটু হিন্দি যারা বলে তাদের প্রতি একটা অন্যরকম একটা রাগ দেখতে পান না আপনি? না, বিষয়টা যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে যে বিজেপি মানেই হিন্দি। বিজেপি মানেই জয় শ্রীরাম। হুম। কিন্তু এটা তো বিষয়টা না। এটা খুব সুন্দর একটা পয়েন্ট উঠলো এখন, তাহলে বলা উচিত। না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। এই যে দিদি আজকে যে দায়িত্ব নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করছেন যে বিজেপি মানেই হিন্দি, বিজেপি মানেই জয় শ্রীরাম, আদৌ কি তাই? বিজেপি তো আজকে পশ্চিমবঙ্গে সোচ্চার হয়েছে কিছু বছর হলো, ১০-১১ বছর হার্ডলি। ১৯৯৫ সালে যখন আমি অনেকটা ছোট ছিলাম, বিজেপির কোনোদিন নামই শুনিনি। না। সত্যি কথা শুনিনি। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর নাম শুনেছি। কিন্তু সে যে বিজেপির প্রধানমন্ত্রী, মানে বিজেপি পার্টি থেকে প্রধানমন্ত্রী যে হয়েছিলেন কখনো, সত্যি কথা বলতে জানতাম না এবং এটা বলতে কোনো লজ্জা নেই। আর বেশি এটা দিনের এটা ছিলেনও না তিনি। না, সেটা থেকে বড় কথা না। কিন্তু বিজেপি যে একটা পার্টি সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানলেও ওই নিয়ে অত চর্চা হতো না। কিন্তু তার মানে ১৯৮০ সালে দাঁড়িয়ে কি কেউ পশ্চিমবঙ্গে হিন্দিতে কথা বলতো না? পশ্চিমবঙ্গে কি কেউ রামের পুজো করতো না? আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বা মানে কুল দেবতাই তো ছিলেন রঘুবীর। তাই না? শালগ্রাম শিলা যেরকম পুজো হতো, রঘুবীরের পুজোও হতো। হুম। তো সেটাতে তো এবং রঘুবীরের পুজো, রামের পুজো এটা তো আমাদের বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং আগেকার দিনে খোঁজখবর নিলে দেখতে পাবে যে জমিদার বাড়ি, তাদের বেশিরভাগের আর কি বলবো, কুলদেবতা ছিলেন হুম, রামচন্দ্র। হুম, হুম, হুম। সেইখানে আজকে পশ্চিমবঙ্গতে মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে হিন্দিতে কথা বলা মানেই ওটা একটা সেই বহিরাগত একটা বিষয়। হিন্দি বিষয়টাকে বহিরাগত করে দেওয়া হচ্ছে। হুম। এবং আমরা প্যানেলে যখন কথা বলি, যেরকম ধরুন ন্যাশনাল মিডিয়া যখন কথা বলি তো হিন্দিতেই বলি। তাহলে কি আমি অবশ্যই। বহিরাগত? মানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হিন্দিতে কথা বললে যদি বহিরাগত হই তাহলে তো কিন্তু ম্যাম মুশকিল। এইটা আপনি খেয়াল করেছেন কিনা জানি না। আপনি আপনি যেখানে এসছেন আমার স্থানে, হুম। এখান থেকে বেশি দূরই না গুলশান কলোনি হুম, হুম, বা হুম। তপসিয়াও বেশি দূর না। হ্যাঁ। কিন্তু আপনি যদি এই কথাটা যারা বলছে তার আগে যদি সেখানে বলে, ও দুম মার খাবে। ঠিক কোন আছে? কথাটা? মানে যদি আপনি হিন্দি বলেছেন মানে আপনি ভিনদেশী বা হ্যাঁ, আপনি হ্যাঁ, বিহারি হ্যাঁ, বা হ্যাঁ। আপনি যেকোনো একটা হুম। পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে যদি বলা হয়, প্রচণ্ড মার খাবে। হ্যাঁ। কিন্তু তাদেরকে সেখানে আমরা দেখি না। দেখি কোথায়? যেখানে দরকার নেই বা যেখানে আমাদের মূল্যবোধ মানে দরকার হুম, নেই কিন্তু হুম। ওখানে হিন্দি বলছে, বলছে ঠিক আছে তার হুম, সাথে হুম। বলছে। কিন্তু মেইন যেখানে বলার দরকার সেখানে কিন্তু তারা বলে না। সেখানে গিয়ে প্রোটেস্ট করে না। দেখো একটা কথা বলি, আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তুমি হিন্দি বললেও তোমায় কেউ আটকাবে না। আবার যেটা মাঝখানে একটা বিশাল হাইপ উঠেছিল যে বাংলা বললে নাকি মারধর করা হচ্ছে। বিশ্বাস করো হুম। আমি ২০২৩ থেকে শুরু করে ২০২৩ তো অনেক পরের কথা। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। এখানে একটা কথা বলি যে একবার একটা ঘটনা দিয়ে বলব যে কি হয়, আমি আর আমার এক বন্ধু আমরা দিল্লিতে একসাথে পড়াশোনা করতে যাই। সেটা বহু বছর আগেকার কথা। আমরা ঠিক করি যে গ্র্যাজুয়েশনের পরে আমরা এমবিএ করব। আমরা গ্লোবাল ম্যানেজমেন্টে চান্স পেয়েছিলাম তো করব। তো তখন থেকে পশ্চিমবঙ্গের বাইরে আমি সেই যে বেরিয়েছিলাম, আমি আসা যাওয়া করি। কিন্তু আমার সেই বন্ধুটি চিরতরে পশ্চিমবঙ্গের বাইরেই চলে গেল। সে আর পশ্চিমবঙ্গে ফিরতে পারল না। কারণ পশ্চিমবঙ্গে কিছু পেল না। চাকরি-বাকরি সবই সেখানে। এবং এখন যেটা হয়েছে সে দিল্লি থেকে তারপরে গেল হায়দ্রাবাদ, তারপর ব্যাঙ্গালোর। এখন বর্তমানে সে ব্যাঙ্গালোরেই থাকে। দিয়ে আবার একবার বোম্বে চলে গেল। তো আমারও জীবনটা সেরকমই ছিল যে আমি কর্মসূত্রে পশ্চিমবঙ্গ থেকে সেই যে দিল্লি গেলাম, দিল্লির পরে আবার পশ্চিমবঙ্গ এলাম। সেখান থেকে আমি বোম্বে গেলাম। মানে এখন বর্তমানে মুম্বাই। তারপরে আমিও হায়দ্রাবাদ, বেঙ্গালুরু। তো এরকমভাবে ঘোরাফেরা করি। সেই অভিজ্ঞতা দিয়ে বলব কৌশিক, আজকে
কোনোদিনের জন্যেও যে আমরা বাংলা বলি বলে আমাদের যে হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে এরকম কিন্তু নয়। না আমার সেটা ফেস করতে হয়েছে, না আমার সেই বন্ধুকে ফেস করতে হয়। আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হিন্দি বললে এটলিস্ট কারোর ক্ষমতা হয়নি আজ অব্দি আমার সামনে এসে কটা কথা বলে। যদি কখনো হয় আমি সেটা ঠিক তাদের উত্তরটা দিয়ে দেবো, জবাব দিয়ে দেবো। এটুকু বলতে আর পারি। ম্যাম তবে অনেকে এরকম হুম, বলেছে জবের খাতিরে, আপনি যেমনি জব করছেন, কেউ যখন এখান থেকে বেরিয়েছে, ধরুন এখান থেকে তারা ইন্টারন্যাশনালে চলে গেল বা আমেরিকা, লন্ডন বা ইউরোপের যে কোনো একটা দেশে গেল, হুম, তারা এরকম অনেকে স্ট্যাটাস দিয়েছে, রাইট নাও আই এম ইন্ডিপেন্ডেন্ট, হুম। টুডে ইজ মাই ইন্ডিপেন্ডেন্স ডে। টুডে ইজ মাই ইন্ডিপেন্ডেন্স ডে মিন্স মানে হচ্ছে আমি আজকে স্বাধীনতা পালন করছি কারণ আমি যেহেতু আজকে বাইরে দেশ চলে ছাড়ছি গেছে। বলে। আচ্ছা। এটার কারণটা কি একটু বলবেন? মানে কোন জায়গাটা এটা মূল মানে খারাপ এখানে? যে শিক্ষা না কর্মসংস্থান নাকি দেশের ব্যবস্থাটা? আমি যদি আপনি বলি, আপনার চোখ দিয়ে হ্যাঁ, বলবেন আমার মেনলি। চোখ দিয়ে হচ্ছে মানুষের মানসিকতা। এখনো আমি যখন এই যে তোমাদের বাড়িতে এলাম এখানেতে স্টুডিওতে, আমি যখন যে রাস্তা দিয়ে এলাম, ওই রাস্তা দিয়ে আজকে না হয় আমি কাপড় পরে এসেছি, শাড়ি পরেছি, হ্যাঁ? আমি যদি আজকে একটা শর্ট স্কার্ট পরে আসতাম, সে মানুষের দৃষ্টিগুলো আজকে আমার দিকে যেভাবে ছিল, সেরমভাবে কি থাকতো? থাকতো না। এবারেতে রাত্রিবেলা ৮টার সময়, ৮টা তো অনেক কম বলছি, ধরো রাত্রি ১০টার সময় কর্ম কারণে আমাদেরকে অনেক দেরি করে বাড়ি ফিরতে হয়। কর্মকারণে রাত্রি ১০টার সময় এখনো মানুষ মানে বিশেষ করে মহিলারা বাড়িতে আর কি থাকতে ভয় পায়। অনেক সময় ভয় আবার অনেকে পায় না। মানুষ এই ভয়টা কেন পায়? এটা তো নিশ্চয়ই কোনো পুলিশের ভয় নয়। যে না পুলিশ তাড়া করবে কেন তুমি রাত্রিবেলা ১০টায় বাড়িতে বেরিয়েছো। মানুষের চোখ। ইউ নেভার নো কখন কি হয়। এইটা একটা আছে আমাদের সোসাইটিতে, এটা একটা বড় প্রবলেম। এবারেতে মানুষ যখন বিদেশে চলে যাচ্ছে, এমন নয় যে সেই সমস্যাটা কমে যাচ্ছে। বিদেশে কি রেপ হয় না? বিদেশে কি খারাপ চোখের মানুষ নেই? বরং আরো বেশি হয়। আমি নিজে অ্যাব্রোডে থেকেছি। আমি অস্ট্রেলিয়াতে থেকেছি বহু বছর। ২ বছর মতো আমি অস্ট্রেলিয়া থেকেছি। আমি ইউরোপের বিভিন্ন শহর ঘুরেছি। ইনফ্যাক্ট আমি এখান থেকে একটা ছোট কথা আমার মনে পড়ল যে আজকে আমরা সবথেকে পরাধীন কিন্তু দেশের বাইরে গিয়ে। মানুষ মনে করে, আমি সেটাও বলে দিচ্ছি কেন, মানুষ মনে করে যে আমরা দেশের বাইরে চলে গেলে আমরা স্বাধীনতা পেয়ে যাব। কিন্তু একটা হয় না যে আজকে আমরা নিজের ঘর পরিষ্কার কজন করি? আমরা খালি লেকচার দিই, "ধুর ওর বাড়িটাও পরিষ্কার। এই দেখো না ওর বাড়িটা কি নোংরা করে রেখেছে গো।" অন্তত আমাদের নিজেদের যে বাড়িতে এত ধুলো বালি, সেই দেওয়ালে ঝুল জমছে, ফ্রিজের পেছনটা পরিষ্কার করি না, টিভির পেছনে সেই ৩ বছরের জমা ধুলো এগুলো হয়ে থাকে, রাইট? আমরা তো এগুলো করতে চাই না। কিন্তু আমরা অন্যের বাড়িতে গিয়ে বাড়িতে বসলে, "ও মা গো! কি সাজানো গোছানো বাড়ি, কি ভালোই না লাগছে।" এটা আমরা করে একদম থাকি ঠিক। তো। ঠিক সেইরকমই বিদেশে গিয়ে আমি একটা ছোট আমার নিজের অভিজ্ঞতা বলি। এটা আমার অস্ট্রেলিয়াতে একটা অভিজ্ঞতা হচ্ছে। আমি ডার্লিং হারবারে বসে আছি। একাই বসেছিলাম তখন। আমি ওখানে কর্মসূত্রে একবার গেছিলাম। তো তখন কটা বাজে? রাত্রি ৮:৩০ ৯টা বাজে এরকম। আমি জানি বসে আছি, বিদেশ কিচ্ছু হবে না। খুব ভালো কথা। একটা বয়স্ক লোক এলো। ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করছে যে, "হোয়াট আর ইউ ডুইং হিয়ার?" আমি বললাম, "বসে আছি।" দিয়ে আমাকে তখন বলছে যে, "চলো আমরা একটুখানি করতে যাই। মানে লেটস গো ফর আ ডেট।" আমি অবাক হয়ে গেছি। আমি একটা ভারতীয় নারী, আমার কাছে ডেট শব্দটা ওয়াজ লাইক কি ওমা গো! কি বলছে এরকম একটা ব্যাপার। তো আমি ভাবলাম কি বলছে? মানে আমার এত তখন একটা লাগছিল না। কিন্তু আজকে যদি ভারতবর্ষে আমাকে এটা কেউ বলতো যে, "চল ১ কাপ কফি খেতে যাই।" হয়তো কোনো বন্ধু-বান্ধব বা কোনো অচেনা লোক বললেও সেই ভয়টা আমার লাগতো না, যে ভয়টা আমি ওখানে সেদিনকে ওই বিদেশে পেয়েছিলাম। আমার যেন মনে হচ্ছিল, হায় ভাই! আমি বোধহয় জীবনে বাড়ি ফিরতে পারব না। ওই ১ সেকেন্ডে যেটা হয় কম বয়স, তখন আমার কত বয়স হবে? বোধহয় ২৪-২৫ বছর হবে। তার মানে এমন নয় যে আমি এখন বিশাল বয়স্ক। এটা নয়, বাট ২৪-২৫ বছর বয়সের একটা মেয়ে মেয়েদের বয়স ১ম, সবসময় কমতে থাকে, এটা তো মানে সত্যি। না, না, আমার বয়স যেটা বাড়ছে। সেটা। আমি কি বলবো বলো? সেটাও বলে দিতে পারি, অসুবিধা নেই। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট ওই সময়টাতে আমার মনে হচ্ছিল আমি হয়তো আর ভারতবর্ষে ফিরতে পারব না। আপনার কি ওখানেই আমায় মনে নিয়ে হয় চলে যাবে। অস্ট্রেলিয়া অ্যাজ আ মানুষজন, সরকার, প্রশাসন খুব ভালো? কারণ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন। দেখো, একটা ঘটনা দিয়ে যেরকম আমরা একটা কোনো দেশ বা একটা কোনো মানুষ বা একটা কোনো জায়গা বিচার করতে ঠিক পারি না, তার মানে এমনটাও নয় যে একাধিক ঘটনা করা মানেই সেই জায়গাটা মানে কি বলবো যে তার কোনো সমস্যা আছে। প্রত্যেকটা দেশের নিজস্ব সমস্যা থাকে, তাদের মানে পলিটিক্যাল প্রবলেম থাকে, সোশ্যাল প্রবলেম থাকে, হুম, হিউম্যানিটি গ্রাউন্ডে অনেক প্রবলেম থাকে, হুম, রাইট? হুম, সেটা আমাদের ভারতবর্ষেও আছে। হুম, আজকে মোদি সরকার অনেক কিছু করেছে, হুম। যেটা আগের অনেক সরকার করতে পারেনি। তার মানে না। কি মোদি সরকারের কোনো ফ্লস নেই? নিশ্চয়ই আছে। হুম, কিন্তু তুমি খুঁতটা যত খুঁজতে থাকবে না, তুমি খুঁতের মধ্যেই জড়িয়ে যাবে। ওই জন্য আমার যেটা জীবনের ফান্ডা হচ্ছে যে সমস্ত নেগেটিভিটির মধ্যে থেকে উই হ্যাভ টু পিক দ্য পজিটিভ থিংস। হুম, পজিটিভিটিটা আমরা যদি খুঁজি, আমরা সেটাই মানে পাবো। একটা ছোট উদাহরণ দিই, ১ গ্লাস জল। মানে ১ গ্লাস জল, গ্লাসের হাফ জলটা নেই। এবার একটা হাফ গ্লাস জলকে তুমি কিভাবে দেখবে?
যে পজিটিভ মেন্টালিটির হবে সে বলবে হাফ গ্লাস জল আছে, আর যে নেগেটিভ মেন্টালিটি সে ওই ফাঁকাটা দেখবে, বাবা ও তো নেই, তো অর্ধেকটা জল তো নেই। তো আমারও ঠিক এটাই হবে উত্তরটা, যে তুমি যেভাবে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে। হুম তবে আমি এটুকু বলতে পারি যে নিজের দেশের এটাই ঠিক অন্যরকম, সেই ফ্লেভারটা অ্যাটলিস্ট আমি পাই না। আমি এখানে আরেকটা কথা বলি, মানে উইথ ইউর পারমিশন। আমি একদম ঠিক করে নিয়েছিলাম একটা সময়, যেহেতু আমার ডাবল এমএ কমপ্লিট হয়ে গেছে, তো আমি ঠিক করে নিয়েছিলাম যে আইল ডু মাই পিএইচডি ফ্রম ইউএস। এটা তখন একটা বিশাল ব্যাপার, ইউএস থেকে পিএইচডি করবো। হয়। এবার এতে বলি, অনেকে মানুষ মনে করেন যে ইউএসএ পড়তে গেলে বোধহয়, মানে বিশেষ করে পিএইচডি করতে গেলে বোধহয় ইউ হ্যাভ টু হ্যাভ আ হেল লট অফ মানি। হ্যাঁ অ্যাকচুয়ালি বিষয়টা নয়। তোমার মেন যে খরচাটা থাকে সেটা হচ্ছে জিআরই প্রিপারেশন, তুমি যদি করতে চাও সেটাতে থাকে। আমি ছোট করে এটা বলি, যদিও এটা পলিটিক্যাল বিষয় নয়। না তো জিআরই তুমি যদি দাও সেখানে একটা অ্যামাউন্ট অফ মানি তোমার লাগে, তুমি যদি কোথাও থেকে কোচিং নিতে চাও সেটা। প্লাস জিআরইর একটা ফর্ম ফিল আপ করতে হয়, হুইচ ইজ আ লিটল কস্টলি। ওটা 10-12 বা না, এখন বোধহয় ওটা 20,000 হয়েছে, খুব সম্ভবত 16 কি 20,000 ওইটা। তোমাকে টফেল দিতে হবে। এবার জিআরই হয় 340-তে, আর টফেল হয় হচ্ছে 120-তে। এখন আমি জানি না বর্তমান রুলটা চেঞ্জ হয়েছে কিনা, এটা আমি বলছি লাস্ট 2 বছর আগে। ঠিক আছে, এই জিনিসটা হলো। এইবারেতে তুমি যখন পিএইচডি পেয়ে যাচ্ছ, তোমার যদি ধরো র্যাঙ্ক জিআরইতে খুব ভালো থাকে এবং তোমার যদি টফেলের র্যাঙ্ক ভালো থাকে, সব মিলিয়ে ওখানে তোমার কলেজে অ্যাপ্লাই করতে হবে। সেই কলেজে অ্যাপ্লাই করার পর কলেজ যদি ভালো হয়, তোমার যদি স্টাইফেন্ড দেয়, তোমার কিসের খরচা? তোমার তো তখন আর কোনো খরচা নেই। হ্যাঁ, তোমার ফ্লাইট ফেয়ারটা থাকবে, হুম তোমার ফ্লাইট ফেয়ারের একটা খরচপাতি থাকবে। হুম তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একদম সবকিছু ডিসাইড করে ফেলেছিলাম। ইনফ্যাক্ট আমার বাড়িতে আজও জানে না, আমি এই পডকাস্ট দেখে হয়তো জানতে পারবে। আজও আমার বাড়িতে জানে না, এটা শুধু আমার বন্ধুটা জানে হুম যে আমি জিআরই দিয়েছিলাম। আমি জিআরইতে 340-র মধ্যে আমার 323 আমার স্কোর হয়েছিল, এবং আমার টফেলে 120-র মধ্যে ইট ওয়াজ 114 না 113 এরকম ছিল। আমি ইউসিএলএ বলে যে কলেজটা আছে ইউএস এর, ওখানে ফিল্ম স্টাডিজে পিএইচডিতে আমার হয়ে গেছিল, বাট আই ড্রপড ইট। আমার মনে হয়েছিল যে আর ঠিক ওই সময়টা করে আমার প্যানেল ক্যারিয়ারটা শুরু হয়। মানে আমাকে প্রথম একজন জার্নালিস্ট তাদের চ্যানেলে বসায় প্যানেলের জন্য। 2টো প্যানেল যাওয়ার পর আমার মনে হলো যে না না না, এখন তো আমার এখানেই থাকা উচিত। আমার তো এখন মনে হয় যে ভারতবর্ষের হয়ে আমার কথা বলা উচিত, এবং এটা আমাদের হেলদি এই বিজনেস মুহূর্তে। একটা হ্যাঁ, হেলদি বিজনেস কোনটা আপনার জন্য বিজনেস? এই যে কথা বলাটা এটার না, জন্য এটা তার বিজনেস নয় আমার কি কাছে, এটা বলছেন আমার কাছে প্যাশন। না না, এটা আমার কাছে এটা বিজনেস ম্যাম না এটা না না না, নো ওয়ে। পলিটিক্স অলওয়েজ আ বিজনেস Politics might be business, but being a media panelist is definitely not a business to me. মানে এটা হয়তো অনেকে প্রফেশনালি করেন, আমি বলছি না যে, আমি তাতে যাচ্ছি না আমি প্রফেশনালি করি কি করি। কিন্তু আমি যদি প্রফেশনাল, মানে প্রফেশন মিন্স কি, when you are getting some money, আমি ওই হুম হিসেবে ওটাকে দেখি না। আমি ওটাকে একটা ভালোবাসার জায়গা থেকে দেখি, যে আমি আমার দুটো কথার মধ্যে যদি দুটো কথা বলে একটা লোকও যদি উপকৃত হয়, হুম আই এম গ্রেটফুল। তা আপনার মনে হচ্ছে না যে আপনি এটা করে আপনার লাভবান হচ্ছেন আপনি যে কাজটা করছেন কিসের বর্তমানে লাভের কথা না 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 বলছো? দেখুন আপনি যদি পপুলার হন হ্যাঁ, আপনার কিন্তু টাকার চিন্তা করতে হয় না এটা কিন্তু বাস্তব না, কথা আমি ওইভাবে জিনিসটা ভাবি না। আমার কাছে বিষয়টা হচ্ছে যে আমি যদি পপুলার হই, হুম আমার ৪ টে কথায় যদি ভারতবর্ষের একটা লোকেরও উপকার হয়, ওটাই আমার লাভ, ওটাই আমার বেনিফিট। আমার কোথাও হলেও মনে হয়েছিল যে আমি, মানে আমাদের এখন রাজ্যের এই অবস্থা, বিশেষ করে আমি তো আমি ন্যাশনাল মিডিয়াতে যাইনি। ১ম আমার, মানে পশ্চিমবাংলারই একটি খুব নামকরা চ্যানেল দিয়ে শুরু হয়েছিল। নাম বলতে পারেন আমার রিপাবলিক বাংলা দিয়ে শুরু তো তো হয়েছিল। দালালের তো আগের দিনই তো মমতা ব্যানার্জি বললো যে ওটা দালালের চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায় তো বিষ্ণুকে বিষ্ণু মাতাও বলেছিল, তাহলে কি বিষ্ণু মাতা হয়ে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেছিলেন চণ্ডীপাঠের ভুলভাল মন্ত্র, তাহলে কি চণ্ডীপাঠের মন্ত্রটাকে তুমি চেঞ্জ করে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথা যদি ধরতে যাই, তাহলে কি আর রাজ্য চলবে? আগে বলো সেটা না আমাকে। আপনারা আপনাদের এই যে শুভঙ্কর দা আই থিঙ্ক আমি যদি ভুল না করে থাকি একজন ময়ূক দাস, শুভঙ্কর হ্যাঁ দা, শুভঙ্কর দা উনি তো মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলেন আর উনি ওপেনলি সবার সামনেই বললেন আর বাংলা ইজ সন্তু জিজ্ঞেস করেছিল সন্তু এটা। দা সরি আমি হ্যাঁ, সন্তু দা তাহলে আমি বলি, আমাকে প্রথম যখন ময়ূক দা ডাকলেন, আমি ময়ূক হুম দার কাছে সত্যি কথা বলছি, আমি খুব ময়ূর দা কৃতজ্ঞ এই বিষয়টাতে। কারণ ময়ূক দা আমার উপর সেই ভরসাটা রেখেছিলেন। হুম ময়ূকদা কেন জানি না মনে হয়েছিল যে আমি হয়তো কথা বলতে পারবো। তো ময়ূকদা আমাকে ১ম ডাকলেন। হুম তো আমি তো তখন ময়ূকদাকে বলেই দিয়েছিলাম যে, "ধুর, আমায় তুমি ডাকছো, আমি কি বলবো আমি নিজেও জানি না। বলল, তুমি এসো না।" ভয় লাগেনি কোনোদিন ভয়, মানে আমার যে সেদিনকে কি অবস্থা হয়েছিল চিন্তা করতে পারবেন, আমি এত ঘাবড়ে গেছিলাম। বিকজ আমি তখন পলিটিক্স এ কিছু বুঝতাম না। তার মানে এমন নয় যে আমি এখন বিশাল বোদ্ধা, এটা আমি একেবারেই নই। কিন্তু কথা যেগুলো বলছেন এখনো পর্যন্ত তো কিন্তু সেগুলো কিন্তু পড়াশোনা একটু করে দেখুন পড়াশোনা আপনি করতে যেমনি হয় করেছেন প্রচুর আপনার অপোজিটেও এগুলো। যিনি বসে তিনিও কিন্তু পড়াশোনা শিক্ষিত ওইটাই তো যারা চাপের যারা নেতা বিষয়। তারা সবাই কারণ শিক্ষিত I cannot just utter a single word which is wrong. আমি হ্যাঁ একটাও মিসইনফরমেশন দিতে পারবো না। একদম না মারাত্মক ব্যাপার হয়ে যাবে। তো সেটা বলছিলাম এবার। তো এই ঘটনাটা সংক্ষেপেই বলছি যে ময়ূক দা আমাকে বললেন। তো তখন বোধহয় খুব আমার ঘটনাটা মনে নেই কি নিয়ে। হঠাৎ বলছে একদিন কি, রিপাবলিক বাংলা ওয়ান্টস টু রিচ ইউ আউট, তো প্লিজ তোমার নাম্বারটা শেয়ার করো। আমি নাম্বার দিলাম। ১ম দিন গেছি।
আমি কাউকে চিনতাম না প্যানেলে কে ছিলেন, সত্যি কথা আমি কাউকে চিনতাম। আমি তখন পলিটিক্সের লোক বলতে শুধু একজনকেই চিনি, সেটা হচ্ছে শতরূপ, মানে কমিউনিস্ট পার্টির শতরূপ। আমি শতরূপকে মেসেজ শতরূপ দা করেছি। হেভি কথা বলে। শতরূপ মারাত্মক কথা বলে, শতরূপের সাথে মানে ভোট না পেলেও কথায় সিপিএম মানে শতরূপ দা তো একটা সিপিএম তো। নেতার, প্রকৃত নেতার কাছে না, আমি তোমাকে হ্যাঁ আজকে তোমাদের পডকাস্টে বসে বলছি, হুম, ভোটটা ম্যাটার করে হ্যাঁ না। করে। না, করে না। ভোটটা ম্যাটার এই জন্য করে না, আমি কেন বলছি, ভোট ম্যাটার করে তাকে ইলেক্টেড করে তুমি একটা জনপ্রতিনিধি বানাতে পারো, তাহলে আমার বক্তৃতার কি দাম? মানুষকে উদ্বুদ্ধ করা। বিবেকানন্দ কি কোনো পলিটিক্যাল লিডার ছিলেন? ছিলেন কিন্তু না। এক আমাদের মিনিট একটু বলি এই বলুন বলুন বিষয়টা, বলুন। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একদম। বিবেকানন্দ কি কোনো পলিটিক্যাল লিডার ছিলেন? ছিলেন না। তার বক্তৃতা কি লোকে শুনতো না? তোমার বক্তৃতাতে তুমি কটা মানুষের মানসিকতার পরিবর্তন আনতে পারছো, সঠিক পথে পরিচালিত করতে পারছো। এমন নয় যে আজকে আমি কারুকে জোর করে মানবিকতার মানে পরিবর্তন করতে চাইছি। তুমি একটা মানুষকে বক্তৃতা, তোমার বক্তৃতা দিয়ে, তোমার কথা দিয়ে তুমি কতটা তাকে সত্যের পথে চালিত করতে পারছো, দ্যাট শুড বি দ্য মেন মোটিভ। তো সেই জন্যই বলছি যে শতরূপকে আমি ভয়ে ভয়ে মেসেজ করেছিলাম যে দেখো না, আমাকে এরকম বলছে, আমি কি বলবো আমাকে জানি না। তখন তো শতরূপ তো অলওয়েজ ফেমাস, তো আমাকে তখন বললো না না, ভয়ের কোনো কারণ নেই। তো না সেদিনকে উনি যাই হোক, ওনার মতো লাকিলি আমার সঙ্গে শতরূপের দেখা কথাবার্তা হয়েছিল সেদিনকে। দিয়ে ওখানে তো আমাকে বললো কোনো ভয়ের কিছু বিষয় নেই, তুই এই পয়েন্টগুলো বলবি, মানে এগুলো বলবে। আমি ঠিক আছে, আমাকে শিখিয়ে দিয়েছে। যেই সামনে ক্যামেরা, আমি তো সব ভুলে গেছি, আমার কিছু মনে পড়ছে না। বাড়ি এসে শুনলাম ওই প্যানেলে যারা আমার সঙ্গে ছিলেন আর কি, মানে কো প্যানেলিস্ট হুম, হিসেবে যারা ছিলেন, তারা কেউ আমার এগেনস্টে নয়, মানে আমি তো তখন এগেনস্ট ফর কিছুই বুঝতে পারছি না, সবই সেই একই রকম লাগছে। বাড়ি এসে আমার বাবা বলছেন, তুই জানিস কাদের সাথে বসেছিলিস? আমি বললাম, না, কে শঙ্কুদেব পান্ডা, ওইদিকেতে কি সৌরভপ্রিয় দত্ত, ওইদিকে অনিন্দ্যদা, আমি তো কাউকে চিনি না। বলছে তুই এদের নামগুলো গুগলে সার্চ কর। আমি সত্যি কথা যখন নামগুলো আমি গুগলে দেখলাম, আমি ভাবলাম যে বাবা, আমি তো কিছুই বলতে পারলাম না। তবে হ্যাঁ, সেদিনকে শঙ্কুদা আমাকে বাঁচিয়ে দিয়েছিল, কারণ আমি একটু ছড়িয়েছিলাম প্রথম দিকটা, তো শঙ্কুদা খুব দায়িত্ব নিয়ে বাঁচিয়ে দিয়েছিল। দিয়ে তারপর থেকে যেটা হয়েছিল, আমার নিজেরও মনে হয় প্রথম দিনটা গিয়ে আমি খুব একটা বেশ জোশ পেয়ে গেছিলাম, যে বেশ ভালো লেগেছে ভালো বিষয়টা। লাগছে এটা। দিয়ে সেকেন্ড দিন যখন আবার ডেকেছে তখন গেছি, সেদিনকে বলেছিলাম, একদম ফাটিয়ে বলে এসেছিলাম। হুম, তো তখন ওইটা ওই আমায় নিজে ওই বললেন যে জিনিসটা না, কেটে গেছে, যে একদম ভয়টা ভয়টা কেটে। আমার সেকেন্ড দিনেই কেটে গেছিল। এবার আপনি যে এই মন্ত্রীদের ব্যাপারটা বললেন, এই আমাদের তৃণমূল এবং বিজেপির মধ্যে অনেকে তৃণমূলে থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল বিজেপি এরকম হয়েছে। হুম। তাদেরকে আপনি কি বলবেন? আমি তো নিজেই 4টে কোম্পানি চেঞ্জ করেছিলাম কর্পোরেট ওয়ার্ল্ডে। কোম্পানি কি, কোম্পানি তো এখানে 6,000 খানা কোম্পানি তো চলেই গেছে কয়েক 2-3 বছরের মধ্যে। তাহলে কি আমি না, কোম্পানিতে না, ওই কোম্পানির কথা বলছি না, মানে চাকরির ক্ষেত্রে প্রফেশনালি। চাকরি আলাদা না, ব্যাপার ম্যাম, তবে নেতা আমি বা একটা কথা নেতৃত্ব মনে ব্যাপারটা করি, আলাদা না। দেখো, এটা আমি তো কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত নই, তার জন্য আমার বলতে কোনো হেজিটেশন নেই। উইথ ডিউ রেসপেক্ট টু এভরি পলিটিক্যাল পার্সন, যারা চেঞ্জ করেছে দল, তারা দলটা চেঞ্জ করেছে, কিন্তু আইডিওলজির পরিবর্তনটা কি হয়, মানে আজকে ধরো আমি যাকে ছোটবেলা থেকে মা বলে জানছি, দুম করে একটা বয়সের পর বা 4 বছর পর তাকে তো মাসি মাসি বলে তো ডাকতে পারবো না, বা মাকে তো জেঠিমা কাকিমা বলে তো ডাকতে পারবো না, সেটা তো হয় না, এটা তো আইডিওলজি। মানে আমি আজকে আমি রামকৃষ্ণদেবকে মানে আমি ওনার মানে রামকৃষ্ণ মিশনের দীক্ষিতা, আমি স্বামী আত্মস্থানন্দজির দীক্ষিতা। এখন দুম করে আমি 4 বছর বা 5 বছর বাদে গিয়ে আমি তো বলতে পারি না যে আমি না সাই বাবার অসম্ভব ভক্ত, আমি না সদ্গুরুর অসম্ভব ভক্ত। আই ক্যানট সে দিস। আমার আইডিওলজিটা তো ওই স্তরে যাবে না, তাই না, বিষয়টা তাই। তো আজকে অনেকেই এটা পরিবর্তন করেন, তবে আমরা এরকম মানুষও দেখেছি যে তৃণমূলে টিকিট পায়নি বলে কাঁদতে কাঁদতে দল ছেড়ে এসে সমস্ত মিডিয়াতে গিয়ে করে কাঁদছে, আমাকে টিকিট দিল না, টিকিট দিল না। তো কোথাও হলেও বর্তমানে যেন মানুষের মধ্যে এই লোভটা ভীষণ চলে এসছে। একটা সময় আমার বাবাদের মুখে এটা, মানে বাবার মুখে এটা আমার শোনা, মানে বাবা কাকাদের মুখে এটা শোনা, যে একটা সময় রাজনীতির মধ্যে না একটা অদ্ভুত ইমোশন ছিল, একটা আবেগ কাজ করতো। এখন কোথাও হলো যেন সেই আবেগটা মিসিং। এটা আমার কথা নয়, এটা আমি বড়দের থেকে শুনেছি, কারণ আমি তো সেই 34 বছরের শাসনটা যখন আমার ছোটবেলাটা সিপিএম এ কেটেছে, সিপিএম এর আমলে কেটেছে, সত্যি কথা, কিন্তু মানে বোঝার শক্তিটা তো সেই সময় আমার ছিল না। তো যতটুকু যা শুনেছি এ করেছি, তো শুনেছি নাকি যে আজকালকার রাজনীতির মধ্যে সেই আবেগটা বা সেই ইমোশনটা নাকি মানুষের মধ্যে নেই। হুম। তো মানুষ বড্ড বেশি কাঠখোট্টা বা বড্ড বেশি প্রফেশনাল হয়ে গেছে, যার জন্য দুমদাম চেঞ্জ করে। আবার অনেক অনেকে যারা সময় সিপিএম করেছে, এই শতরূপ তার কথা বলছেন, শতরূপ শতরূপ কোনোদিন চেঞ্জ করবে না কোনো না, পার্টি, আমার মনে আমি হয় না সেটা। হ্যাঁ, তারা লয়ালিস্ট, ঠিক আছে, প্রচন্ড লয়াল। লয়ালিস্ট তারা। হ্যাঁ, মানে আমি পার্টিকে লয়ালটা আলাদা এত, ব্যাপার, না তারা লয়ালিস্ট হচ্ছে এবং লয়ালিস্ট এত ওরা। ভালোবাসে পার্টিকে, ও কোনোদিন কোথাও অস্বাভাবিক, এ করবে না, এই অস্বাভাবিক মানে। এই একটা জিনিস আমি হুম, সিপিএম, এই যে বলছেন না, আমার দাদু কিন্তু একসময় সিপিএম এর হুম, হুম, মানে ভালো ছিলেন, মানে মোহাম্মদ সেলিমকে হুম, উনি ইয়াং সময় থেকে উনি ছিলেন। হুম, আমি হুম, অনেক যারা সিপিএম এ যারা আছেন তারা চেনেন আমার দাদুকে, হুম, অল্প বিস্তার চেনে, কারণ তিনি গত হয়েছেন 2 বছর হলো। তিনি কোনো দিনই সিপিএম থেকে কিন্তু কোনো বা পার্টি ফান্ড থেকে একটু
একটু সাইড করে দিলাম টাকা পয়সা বা একটু কাটমানি, একটু বুঝতে নারদা পেরেছি, সারদা হ্যাঁ। বা যা যা আছে আমরা জানি সব, এগুলো হুম, লুকিয়ে থেকে লাভ নেই। কোনোদিন দাদু করেনি কিন্তু, সিপিএম হোক কি সিপিএম এ থাকাকালীন। হুম। এবং আমরা সিপিএম থাকাকালীন ম্যাম আমাদের যে আশেপাশে সমাজ ব্যবস্থার হুম। মধ্যে এত কিন্তু পরিবর্তন আমি পাইনি। মানে আমি খুব না, ছোটবেলায় বুঝতে দেখেছি। পেরেছি। এখানে আমি তোমায় একটা কথা বলি। দেখো, যারা সত্যিকারের ভালোবেসে রাজনীতিটা করেন, হুম, তাদের কাছে কিন্তু আমি আগে যে কথাগুলো বললাম সেটা কিন্তু মানে 100% খাটবেন না। আজকে আমি যদি বলি শুভেন্দু অধিকারী, উনি যখন তৃণমূল থেকে আজকে বিজেপিতে এসেছেন, উনি বোধহয় ২৮ টা পদ রেজিগনেশন দিয়ে তবে বিজেপিতে এসেছেন। এবং আজকে আমি বলব যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে কজন মানুষ হিন্দুত্ব নিয়ে লড়াই করছেন এবং যে কজন মানুষ বিজেপির যা যা এজেন্ডা রয়েছে, বিজেপির যা যা মানে ওদের যে আইডিওলজিটা, মানে দায়িত্ব নিয়ে উনি কিন্তু সুন্দরভাবে প্রচার করছেন। সেখানে কিন্তু ওনাকে কিছু বলা যাবে না। কিন্তু সবাই তো আবার ওই মানসিকতা নিয়ে দলে আসে না। এটাও তো একটা বড় সমস্যা। তবে যারা আসেন দল চেঞ্জ করেন, তাদের প্রতি যে আমার ভীষণ অশ্রদ্ধা রয়েছে বা তাদের যে ছোট করছি সেটা একেবারেই নয়। প্রত্যেককেই মানে মনে করেছেন তাই চেঞ্জ করেছেন। এবারেতে কি হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে বড্ড জিনিসটা না আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানে আজকের রাজনীতিটা কোথাও হলো যেন আমি বিভিন্ন মানে মানুষের সঙ্গে আলোচনা করি বা কথাবার্তা বলে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন বলব, যে কোথাও হলো যেন বিষয়টা একটু আত্মকেন্দ্রিক। মানে ধরো কেউ যদি ভালো পদ না পায়, দুঃখ পায়। যদি ধরো কাঁদে, ধরো ভোটের আগে কাঁদে টিকিট না একটুখানি পায়, কাঁদছে। কাঁদতে কাউকে দেখিনি আজ অব্দি। তবে প্রচুর মানুষকে ন্যাকা কান্না কাঁদতে দেখেছি। এইটা আমি দেখেছি। ডোন্ট আস্ক মি দ্য নেমস প্লিজ। আই না, ডোন্ট না, ওয়ান্ট না, টু না। বি আমি ইন আমি কন্ট্রোভার্সি। দেখুন আমাদের এখানে যারা বসে আজকে পডকাস্টটা দেখছে ম্যাম, হুম। আমরা তো কোনো রকম ঝগড়া করতে বসিনি। আমি না, যে না, না, তৃণমূলের না। লোক বা আমি ঝগড়া নয়। ঝগড়া ঝগড়া করে আই এম বাবা টায়ার্ড বাবা। আপনি যেভাবে চিল্লাইছেন, আপনি বোঝাতে চাচ্ছেন সেইটা আমি একদমই চাই না। আপনি ছোট কথা কিচ্ছু, আমি যে চোর ডাকাতের কথা বললাম, কারা সবাই জানে। কে কি করছে সবাই সবকিছু সবাই জানে। সব জানি, বাট সবাই সব কিছু তো জানে। বলা তো যায় না। আ আমি একটা প্রশ্ন করব আপনাকে। হুম। মানে এটা একটা আমাদের এখানকার মানে সিএম যিনি মমতা ব্যানার্জী। আপনার চোখে কেমন? অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যানেলে বসে ওনাকে আমি ক্রিটিসাইজ করব এই দুঃসাহসই আমার নেই। আমি তোমার পডকাস্টে এটা বসে আজকে ওপেনলি বলছি। এটা হয়তো অনেকে ভাবে যে মানে মৌমিতা চক্রবর্তী বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্রদ্ধা করেন বা হয়তো অ্যান্টি মমতা। হুম, হুম। আমি অ্যান্টি রাজ্য সরকার। আমি ওপেনলি বলছি। আমি রাজ্য সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে আমি একেবারে সমর্থন করি না। এই যে শিক্ষা দুর্নীতি, যে চাকরি নেই, তার জন্য আমি অবশ্যই সমালোচনা করব। যতবার সুযোগ আসবে সমালোচনা করব। কালকে উনি ইডি দপ্তরে গিয়ে যা কাণ্ড করেছেন অবশ্যই সমালোচনা করব। অবশ্যই সেটা সমালোচনার যোগ্য। কিন্তু হ্যাঁ, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম ছোটবেলায়, বোধহয় তখন আমার ৩-৪ বছর বয়স, হ্যাঁ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমাদের পাড়ার একটি লোকাল মাঠে সভা করতে দেখেছিলাম। কিছু না হলেও একজন একা মহিলা, তখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। কংগ্রেস। তখন উনি কংগ্রেসের বোধহয় শোন না, তখন উনি পার্লামেন্টেরিয়ান ছিলেন কিনা আমার মনে নেই। সালটা খুব সম্ভবত বোধহয় আমার খেয়ালও নেই। তখন অনেক ছোট আমি। তো তখন আমি দেখেছিলাম যে সাদা শাড়ি পরে একজন ভদ্রমহিলা এবং তার পুরো কাছে, মানে তুমি এখন বসে আছো বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে বসে আছে, আমি এইখানে, কোলেও নিয়েছিলেন একবার। তখন তখন ছিল কি আমার দিদা, আমার মা, আমার মানে মামার বাড়িতে একজন থাকেন, আমার সন্ধ্যা মাসি বলি। আমরা ৩ জনে, মানে ওরা ৩ জনে ওখানে গেছিল। আমি আসা যাওয়া করছিলাম। তো ওরা মানে যে ডায়াসে উনি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন, বিশাল মাঠ। মাঠের একদম সামনে। এবার কথা বলতে, বলতে উনি অজ্ঞান হয়ে গেলেন। তখন উনার বিশাল ফ্যান ফলোয়ার অলরেডি শুরু হয়ে গেছে। সব মহিলারা জল দিচ্ছে। আমি দেখছিলাম যে আমার মা মাথায় জল দিচ্ছে, এ করছে। এইরকম ব্যাপারগুলো ছিল। কিন্তু তার জন্য আমার মাকে বা আমার দিদাকে বা আমার ওই সন্ধ্যা মাসিকে তৃণমূল করতে হয়নি। কিন্তু তখন ওই তৃণমূল তৈরিও হয়নি। কিন্তু তার মানে এমন নয় যে তারা কংগ্রেস করতে বলে অত কাছে পৌঁছতে পেরেছিল। ওই মানুষটার ওই ক্ষমতাটাই আছে যে মানে মানুষকে আপন করে নেওয়া। মা মাটি মানুষের সরকারটা তো আর এমনি, এমনি হয়নি। মানে মা মাটি মানুষ যে ব্যাপারটা, ওটা তো ওই থেকেই এসছে। দেখেছিলাম সেই মানুষকে। উনি আজকে ৭ বারের এমপি, ৩ বার না ৪ বারের সেন্ট্রাল মিনিস্টার। তার মধ্যে সেই গাটসটা আছে বলেই তো আজকে উনি এই জায়গাটা তৈরি করেছেন। এটা তো সত্যি কথা। আজকে উনি একা সিপিএম কে ফেলে দিতে পেরেছেন। হুম, একটা আর কেউ এটা পারেনি ভাই। এ এ এ এই এ ব্যাপারটার এটা জন্য এটা মানে যে যা স্যালুট টু বলুক হার। না মানে একদম। মমতা ব্যানার্জি যেখানে থাকুক না কেন, যদি পডকাস্ট শোনে, কোনো কেউ পারেনি। ওনার মতো কংগ্রেস নেত্রী নেই। পারেনি, বিজেপি পারেনি, কেউ ওনার পারেনি। মতো একা নেত্রী নেই। একটা দল ওইটুকু টাইমের হ্যাঁ, মধ্যে একটা রাজনৈতিক দল দেখিয়ে একা দিয়েছে। তৈরি করেছে। কি একজন একদম। বলেছিলেন যে মমতা ব্যানার্জি যদি বিধানসভায় মুখ্যমন্ত্রী হতে পারে, আমি নেতাগিরি ছেড়ে দেবো। আমি নামটা ভুলে যাচ্ছি, যদি মনে থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। এবং যখন ওনাকে দেখিয়ে রাইটার্স দিয়েছেন। থেকে জ্যোতিবাবুর পুলিশ চুলের হুম, মুঠি ধরে তাড়িয়ে দিয়েছিল, ওইখানে হ্যাঁ, দাঁড়িয়ে বলেছিল যে এই রাইটার্সেই আমি ফিরবো, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে ফিরবো। এই চ্যালেঞ্জটা উনি হুম। নিয়েছিলেন। ওই জন্য ওনাকে আমি বলছি না, স্যালুট টু হার। ওনার মধ্যে যা ক্ষমতা, মানে
আচ্ছা আচ্ছা বাঘা বাঘা পলিটিশিয়ানদের সেই জায়গা নেওয়ার ক্ষমতা নেই, সেই মাথা যোগ্যতা আমি মেরে নেই। ফাটিয়ে দিয়েছে হ্যাঁ, সে 22শে জুলাই তোমরা তখন জানি না তোমরা জন্মেছিলে জন্ম কিনা, সরি টু সে, না 22শে না জুলাই 1993 সাল, ওই 21শে না জুলাইয়ের জন্মায়নি পরের জন্মায়নি দিন ঘটনাটা। ওই দিনকে সেই কাগজে সেই এটা মানে আমি দেখেছিলাম যে উনি বাঁ হাতটা মাথাতে এরকম করে দিয়ে বসে আছেন, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। এবং ওই 21শে জুলাইতে যেভাবে এ করা হয়, আজকের ডেটে দাঁড়িয়ে আমাকে একটা মহিলা পলিটিশিয়ান দেখাতে পারবে যে যে মাথা ওই লেভেলের লড়াকু, দেখো নেই আমি বলছি না, ভারতীয় জনতা পার্টিতে এরকম লড়াকু নেত্রী আছেন, কিন্তু কোথাও হলো যেন আমার মনে হয় যে আমি কারোকে ছোট করছি না, আমি আবার বলছি, কিন্তু আমার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট একজন মানে কি বলবো অত্যন্ত দক্ষ পলিটিশিয়ান আমি বলবো। আজকে ফাইটার বলবো আমি আমার মনে হয় অবশ্যই স্ট্রিট ফাইটিং থেকে উনি আজকে উপলব্ধি বইটা যদি পড়ো, ওনার উপলব্ধি বইতে উনি ওনার যে রাস্তায় নেবে রাজনীতি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে কথাটা খারাপ অর্থে নয়, এটা ভালো হুম মানে হুম রাস্তার নেত্রী, জননেত্রী। উনি রাস্তা থেকে মাটি থেকে উঠে এসেছেন, কোথা থেকে কোথায় আজকে উনি নিজেকে দাঁড় করিয়েছিলেন। একটা সময় ওনাকে, আমি যেটা শুনেছি যে আমার সিনিয়র যারা লোকজন বা জার্নালিস্টদের থেকে শুনেছি যে একটা সময় ওনাকে খুব পাত্তা দিত না, এরকম ছিল যে উনি কাজ করার জন্য মানে উনি পাগলামি করতেন যে আমি কি করব কি করব, কিন্তু ওনাকে কেউ একটা এ করতো না খুব একটা। সেই জায়গা থেকে আজকে সেই ভদ্রমহিলা লড়াই করে যে জায়গাটা দাঁড় করিয়েছে, সেই জায়গাতে ওনার দলের লোকেরাও কিন্তু অনেকটা এর জন্য দায়ী, জানো তো। এটা শুধু কিন্তু উনি কেন করছেন না, উনি কেন করছেন না বলে মানুষ লাফায়, এটা সত্যি কথা। কিন্তু ওই জন্যই বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত কোনো অশ্রদ্ধা নেই। কেন থাকবে, কিসের জন্য থাকবে? আমি তো ওনার মানে ভুলগুলোর সমালোচনা করি রাজ্য সরকারে, মানে ওনার ভুল মানে আমি রাজ্য সরকারের ভুলের সমালোচনা করি। আমি কখনো এটা বলতে পারি না যে না মমতা বন্দ্যোপাধ্যায় একটা বলেছেন মানুষকে যাও তোমরা ধর্ষণ করো, উনি কখনো এটা বলতে পারবেন না, এটা পারেন না উনি করতে। কিন্তু এটা আজকে কি উনি পারেন যে সবকটা মেয়েকে 8টার পর বেরোবেন না না, এটা উনি বলতে পারেন না। তো এটা বলে উনি উনি সেট করে দিতে, হ্যাঁ এটা উনি ভুল করেছেন, আমি তো বলছি এটা উনি ভুল করেছেন। এটা উনি বলেছিলেন যে 8টার মধ্যে বাড়ি ফিরবে, উনি নিজে পারবেন 8টার মধ্যে বাড়ি ফিরতে? রাত্রিবেলা সমস্ত কাজ শেষ করে সম্ভব একটা মুখ্যমন্ত্রীর পক্ষে যেটা করা সম্ভব নয়। অনেক কাজ ওনার পক্ষে করা সম্ভব যেটা আমরা পারি না, আবার অনেক কাজ ওনার পক্ষে করা সম্ভব নয় যেটা আমাদের কাছে সম্ভব। তো রাত্রির 8টায় কাজ করে বাড়ি ফেরাটা কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয় এটা। এই কথাবার্তাগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। দেখো এবার উনি তো রাজনীতিতে আছেন, এবার ওনার তো বয়সটাও হচ্ছে, উনি তো আর একেবারে সেই ইয়াং নেতৃত্ব নন যে না। না অনেক সময় না সত্যি কথা বলতে কি চাপের মধ্যে মানুষ মাথা ঠিকও রাখতে পারে না, বলছেন এটাও খুব এরকম সত্যি কথা। হ্যাঁ মানে হ্যাঁ, মানে মাথায় চাপ পড়লে কখন আমাদেরও ধরো মানে আমরা তো কিছুই সেরকম মানে পলিটিক্যালি তো আমি সেরকম জায়গাতে তো নেই। না এমনি নর্মালিতে আমরা কি হয় ধরো আমাদের মা কাকিমাদের দেখি বাড়িতে কি রান্না বান্না হবে, ছেলে কোথায় কখন স্কুল যাবে, মেয়ে কি খাবে, হুম, হুম, কবে ছেলে মেয়ের বিয়ে হবে, এইগুলো নিয়ে তো বাড়ির লোকেরা তো চাপে থাকে। অনেক সময় অনেক মানে লুজ টক করে ফেলে বাড়ির লোকেরা। তো তাহলে উনি একজন এত বড় নেত্রী, একটা মুখ্যমন্ত্রী রাজ্যের, অনেক কথাই বলে। তবে আজকালকার দিনে বিষয়টা যেটা মানে রিসেন্ট আমি দেখতে পাচ্ছি, উনি অনেক কথা ডেলিভারেটলি উল্টোপাল্টা বলছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েট করছেন, মানে ফোকাস শিফট করার জন্য, এক জায়গা থেকে ফোকাসটা আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু আগে ছিল না না আগে মনে ছিল হচ্ছে না, আগে করাপশনটাও কি সেই লেভেলের ছিল ওনার দলের? সেটাও তো একটা কথা। তবে হ্যাঁ, আমি একটা কথা একটা প্রসঙ্গে একটা কথা বলি যে আজকে যারা এই যে দল চেঞ্জ করা নিয়ে, আমি ওই প্রসঙ্গে একটা কথা বলবো। আজকে যেটা আমরা বলছিলাম যে শতরূপ যেমন কখনো দল চেঞ্জ করবে না, সেই জন্য ওর উপর আমার সত্যি খুব রেসপেক্ট। ছেলেটা সিনসিয়ার, মানে ওকে তো অনেক ছোটবেলা থেকে শতরূপকে আমি চিনি। তো খুবই মানে বলবো সিনসিয়ারলি পার্টিটা করে। তার মানে এমনটা নয় যে যারা দল চেঞ্জ করে তৃণমূল থেকে বা অন্য পার্টি থেকে বিজেপিতে এসছে আমি তাদেরকে তীব্র সমালোচনা করছি, একেবারেই নয়। তারাও আমার বন্ধু স্থানীয়। এবং আমি যেটা শঙ্কুদার কথা বললাম, তো কেউ না কোথাও থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, বা হয়তো কখনো মনে করেছে যে আইডিওলজিটা চেঞ্জ করতে চাই এবার। হ্যাঁ, সেটা আইডিওলজি ওরম ভাবে দুম করে চেঞ্জ করা যায় না, এটাও সত্যি কথা। তবে আমার মনে হয় কোথাও না কোথাও তাদের সেই জায়গাটা তারা তৈরি করেছে বলেই হয়তো তারা দলটা চেঞ্জ করেছে। তবে শুভেন্দুদার মতো মানুষও খুব কম আছে, শুভেন্দু অধিকারীর মতো, যে একেবারে অতগুলো পোস্টে রেজিগনেশন দিয়ে এতে এসেছে। তবে ওই একবার এই দল একবার সেই দল, একবার ওই দল একবার সেই দল, এরকম লোকও আছে, বাট সেটা তাদের ব্যক্তিগত তা চয়েস, একদমই আর সেখানে আমার কিছু বলার নেই। মমতা ব্যানার্জি যতটা আমাদের সাধারণ মানুষের সাথে কানেক্টেড আছেন হুম কিন্তু অভিষেক ব্যানার্জিকে আমরা কিন্তু সেভাবে কানেক্টেড দেখি না হুম এটা আপনার আপনার কাছে কি মনে হয় অভিষেক ব্যানার্জি কি একটু আর্টিফিশিয়াল মন্ত্রী নাকি অন্য কিছু মন্ত্রী আগেন উইথ ডিউ রেসপেক্ট টু অভিষেক ব্যানার্জি, ও বয়সে আমার থেকে অনেকটা ছোটই হবে আশা করছি, ভাইয়ের মতো। বলবো যে যুবরাজ কখনো হুম, সামনে আসেন না। উনি ওনাকে সেই উনি মানে ও নিজেকে সেই জায়গাটা হয়তো এ করছেন। তবে ওনার মানে আজকে আমি এটাই বলবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে ওনার যে যতটা পপুলারিটি, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে যে পপুলারিটিটা তো আছে ঠিক কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উনি মাটির অত কাছে কোনোদিনই পৌঁছতে পারেননি এখনো অবধি। হ্যাঁ, উনি যথেষ্ট ভালো ভালো সভা করেন, ওনার কথায় মানুষ অনেক ইনফ্লুয়েন্স হয়। হুম হুম তবে রাজনীতিটা ওনার আরেকটু শেখা উচিত।
আমার এটা বক্তব্য ওনার সম্পর্কে। কারণ ওনাকে আমি ঠিক সেই দক্ষ রাজনীতিবিদের জায়গাটা দিতে পারি না এখনো। যেরকম রাহুল গান্ধীকে আমরা বলতে পারি না একেবারেই দক্ষ রাজনীতিবিদ, ঠিক সেরকম মানে তুলনা আমি ওইভাবে টানবো না। কিন্তু রাহুল গান্ধী কি সত্যি লিডার অফ অপোজিশন হওয়ার যোগ্য? একেবারেই নয়। এবার আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে কোনো কথা বলব না। সেটা আমার স্বভাববিরুদ্ধ মানুষের যোগ্যতা নিয়ে কথা বলা। এবং আমি অত বড় মানুষ নই যে আমি একটা মানুষের যোগ্যতা নিয়ে কথা বলব। তবে এটুকু আমি বলতে পারি যে ওনার রাজনীতিটা আরেকটু ভালো করে শেখা উচিত এবং হুম বক্তৃতা তো মানেই এমনটা নয় যে মানুষকে অসম্মান করে কথা বলা। উনি যে টোনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সম্পর্কে কথা বলেন এবং জ্ঞানেশ কুমার সম্পর্কে যে টোনে কথাগুলো বললেন, হুম একটা পুঁচকে ছেলের থেকে ওই কথাগুলো একেবারেই শোভনীয় নয়। অত একটু মনে করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারোর মনে করিয়ে দেওয়া উচিত। বা আমি জানি না এই পডকাস্টটা যদি উনি দেখেন তাহলে আমি আপনাকে বলছি অভিষেক ব্যানার্জি এটা আপনার জেনে রাখা উচিত। 2004 কি 5 সালে যখন অটল বিহারী বাজপেয়ী আপনার পিসির সঙ্গে দেখা করতে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে অটলজি প্রণাম করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের হাতে তৈরি নাড়ু খেয়ে উনি ফিরেছিলেন। এই শালীনতা বোধটা একটা রাজনৈতিক ব্যক্তিত্বের থাকা উচিত। এই সৌজন্য বিনিময়টুকু থাকা উচিত। মানে আমি একটা অপোজিশন পার্টিতে আছি মানেই আমি কখনো মানে ডিরেক্ট ওইরকম ভাবে একটা মানুষকে অপমান করতে পারি না। আমাকে এটা মাথায় রাখতে হবে। আজকে ধরো আমি যদি সেরকম একটা বড় পলিটিশিয়ান কখনো হয়ে যাই ভবিষ্যতে, আমি জাস্ট অ্যাজিউমিং, ওকে, যদি হয়ে যায়, আমি কি আমার অপোজিশন পার্টির যে লোক থাকবে তাকে কি এরকম ভাবে আঙুল তুলে তুই তুকারি করে কথা বলবো? আমার সেই পারিবারিক শিক্ষাটাই আমার থাকবে না, মানে সেটা নেই আমার। কারণ আমি এমন একটা পরিবার থেকে এসেছি, আমাকে সবসময় মানুষকে সম্মান করতে শেখানো হয়েছে। এরকমও বলা হয়েছে তোমার যদি কেউ এসে 4টে কথাও শুনিয়ে যায় তুমি তাকে উল্টে একটা ঘুরিয়ে কথা বলবে না, চুপচাপ সেখান থেকে সরে আসবে। এবার রাজনৈতিক ময়দানে তো পিছিয়ে যাওয়া যায় না, অপোজিশন থাকবে, মানে বিরোধিতা না থাকলে তো সরকারই থাকবে না। বিরোধিতা তো থাকবে, কিন্তু সেই বিরোধিতাটাকে তো সুন্দরভাবে হ্যান্ডেল করতে জানতে হয়, ক্রিটিসিজমটাকে তো ভদ্রভাবে করতে হয়, শালীনতা বজায় রেখে। আজকে শ্রমিক বাবু যখন শ্রমিক ভট্টাচার্য কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যখন উনি সমালোচনা করেন সরকারের, সেই সমালোচনার মধ্যেও একটা অত্যন্ত সুন্দর কি বলবো একটা শালীনতা বোধ থাকে। সেই সমালোচনাটাকেও লোকে মানে উনি পজিটিভ ভাবে কথা বলে উনি সমালোচনাটা করেন। কথা বলে পাবলিক স্পিকিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা তোমায় শিখতে হবে, এটা জানতে হবে। দুমদাম আমি একটা এমপি, আমি যা ইচ্ছে তাই করতে পারি, ওই অ্যাটিটিউডে চলে ভাই রাজনীতি, ওই অ্যাটিটিউডে চলে না। মানে কিছু সময় ধর জন্য চলে, বাট বাকি সময়ের জন্য তো ওটা চলে এটার না। কারণটা কি আপনার কি মনে হয় যে মমতা ব্যানার্জি যেভাবে উঠেছে হুম। সেভাবে অভিষেক ব্যানার্জি ওঠেনি না, বলে সেই সোনার জন্য চামচ মুখে দিয়ে, কারণ ও জন্মেই রাজনৈতিক, মানে জন্মেই ইন দ্য সেন্স ও রাজনৈতিক ঘরানার মধ্যে জন্মেছে, নেপোটিজম ফ্যাক্টর ওর মধ্যে কাজ করেছে। আজকে আমার তোমার কি আমাদের কোনো পারিবারিক মানে রাজনীতির সাথে যুক্ত ওইরকম ডাইরেক্ট পারিবারিক ছিল না। আমি যদিও সংঘ পরিবার থেকে আমি এসেছি, সবাই হচ্ছে এরা মানে বেশিরভাগ লোকজনই হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। অথচ আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলাম আমায় কিন্তু একটা কেউ কোনো রেকমেন্ডেশনস আমার দরকার হয়নি আমার ফ্যামিলি থেকে, সবটাই নিজের যোগ্যতায় করেছিলাম। ইনফ্যাক্ট পলিটিক্যালি যখন এখন এগোচ্ছি, যদিও এখন ডিরেক্ট কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমি যুক্ত নই, কিন্তু যতটুকু যা হচ্ছে তাতেও কিন্তু আমার যে পেছনে কোনো রেকমেন্ডেশন আছে বা কিছু এমনটা নয়। কারণ আমি সংঘ পরিবার থেকে উঠে আসা একটা মানুষ, আমার গ্র্যান্ডফাদার বলি বা আমার বন্ধু বান্ধবদের আমি যারা চিনি তাদের সাথেও বলতে পারো আমি দেখেছি সবই সংঘ পরিবারের লোকজন। তো আমার সারাউন্ডিংসটা ছিল এটা, কোনো পলিটিক্যাল সারাউন্ডিংস থেকে আমি বিলং করি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলি বা এদিকেতে অভিষেক ব্যানার্জি, এদের একটা যেটা সুবিধাটা পেয়েছিল, এরা জন্মেছেই একটা পলিটিক্যাল ইয়েতে। যদিও আমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করছি না, আমি শুধু তুলনাটা হুম দিচ্ছি হুম 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 হুম। ব্যাখ্যা করতে গিয়ে মানে আপনি যে ওনাকে মানে দেখুন আপনি বোঝাতে চাইছেন যে মমতা ব্যানার্জিকে যদি রাখা হয় তার মিরর হিসাবে কিন্তু অভিষেক ব্যানার্জি সেরকম না, খাটেনি সে তো স্ট্রিট মানে সে কোনোদিনও মার মার খেয়ে মাথা ফাটিয়েছে? কটা সেলাই পড়েছে তার মাথায়? কোনো একটা সেলাই পড়েছে? হুম, জ্যোতিবাবুর গুন্ডারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছিল মহাকরণে দাঁড়িয়ে, এবং একবার সে লালু আলমকে দিয়ে যেরকম ভাবে মার খাইয়েছিল, যে হুম, অবস্থা হয়েছিল, হ্যাঁ, এই জিনিস কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেস করেছে? তাকে কি করতে হয়েছে? সে একদম এসেই সে একটা এমপি হয়ে গেছিল, ইফ আই এম নট রং। হুম, মানে হুম, হুম, হ্যাঁ, সে হয়ে গেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমার সত্যি কথা বলছি আমার কোনো আগ্রহ নেই। ওকে শুধুমাত্র ও এখন এইখানেতে ও মানে শুধুমাত্র ও একটা এমপি, ও এরকম ভুলভাল স্টেটমেন্ট দিচ্ছে, আজে বাজে কথা বলছে, সেই জন্য তোর প্রসঙ্গে কথা এলো বলে বলছি। হুম কারণ না হলে সবকিছুতেই দেখছি মেলাইন করছে, সুপ্রিম কোর্টকে মেলাইন করছে, সবাইকে মেলাইন করে দিচ্ছে, জ্ঞানেশ কুমারকেও ছাড়ছে না, ইলেকশন কমিশনকেও ছাড়ছে না। আরে ইলেকশন কমিশনের মানেটা আগে বোঝ, তারপর তো কথা বলবি, তোকে এখন অনেক পড়াশোনা করতে হবে। সেটাই হ্যাঁ, ছোট ভাইয়ের মতো বলেই আমি বললাম কথাটা। হ্যাঁ, আবার কি? আপনি কিছুক্ষণ আগে একটা কথা হুম। রাহুল গান্ধীকে টেনেছিলেন এবং রাহুল গান্ধীর যে 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 কি বলবো টিম আছে বা বাদবাকি যা যা ওনার যে আইডিওলজি আছে একটু বিজেপি বিরোধী, স্বাভাবিক স্বাভাবিক এটা হুম। হওয়াটা কোনো বড় ব্যাপার না, কিন্তু তারা রাম মন্দিরকে নিয়ে খুব কথা বলেছে ম্যাম, হুম। কারণটা কি? আপনার রাহুল আপনার গান্ধী, মতামত দেবেন কিন্তু। হুম, রাহুল গান্ধীও কতটা পলিটিক্স বোঝে আই ডাউট। না হলে এখানে কি একটা, বলছেন, অক্সফোর্ড দিয়ে পড়াশোনা তো করেছে, অক্সফোর্ড দিয়ে পড়াশোনা করলেই বুঝি কেউ বিশাল বড় পলিটিশিয়ান এদিকে হয়ে আবার যায়? অপোজিটে তো নরেন্দ্র মোদী চা বিক্রি করতো।
তো পড়াশোনার তো এটা ম্যাটার করে না। দেশটাকে চালাচ্ছে রাহুল গান্ধী, চালাচ্ছে রাহুল গান্ধী ক্ষমতা আছে দেশ চালানোর? আগে বলো আমাকে একটা কথা। রাহুল গান্ধীর ঠাকুমা যেটা করেছে, হ্যাঁ ওই ব্লাডের বলে ওর একটা নেপোটিজম ফ্যাক্টর কাজ করেছে। এইবারে বলি, রাম মন্দির নিয়ে এরা কোনোদিনই কিছু বলবে না, দে উইল নেভার সে আ সিঙ্গল ওয়ার্ড অ্যাবাউট দ্যাট। কারণ ওদের তুষ্টিকরণের রাজনীতি, মুসলিম ভোট ব্যাংকটা ওদের দরকার, যার জন্য ওর বাবা রাজীব গান্ধী কি করেছিলেন, শাহবানো কেস ওপেন করলেন, তারপর যখন দেখলো যে না পুরো গোটা মুসলিম কমিউনিটি এগেনস্টে চলে যাচ্ছে, হুম, তখন কি করলো, বাবরি মসজিদে দুম করে গেট খুলে দিল, দ্যাট টু কোর্টের রায় আসার আগেই, ইফ আই এম নট রং। হুম, এইখানে তো একটা ব্যাপার ছিল, এই শাহবানো কেসের ক্ষেত্রে সোনিয়া গান্ধী ওকে বলেছিল যে ইফ হোয়াট এভার ইউ আর ডুইং, মানে এটা শাহবানু কেস না বাবরি মন্দিরে গেট খোলা লাগে এটা আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে এই দুটো কাজের মধ্যে কোনো একটাতে সোনিয়া গান্ধী বলেছিলেন রাজীব গান্ধীকে ডিরেক্টলি যে ইফ ইউ ক্যান নট কনভিন্স মি দেন হাউ ক্যান ইউ কনভিন্স দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে কি এই ডিসিশনটা ঠিক ছিল না, সেটা উনি বুঝতে পেরেছিলেন। তবে এটা আমার যতদূর মনে হচ্ছে শাহবানা কেসের ওই সময়টা করে। তো এটা উনি করেছিলেন কেন? এটা সম্পূর্ণ তুষ্টিকরণের রাজনীতিটার জন্যে। ঠিক ভোটের আগে পরে, ভোটের আগে পরে এই জিনিসটা হয়। হুম, হুম, এবার হুম। আরো যেটা ব্যাপার, নেহেরু কি করেছিলেন? যদি আমি রাহুল গান্ধীকে টানি তাহলে কংগ্রেস আসবে, নেপোটিজম আসবে, এই ফ্যাক্টর গুলো কাজ করবে। যখন রাজেন্দ্র প্রসাদ সোমনাথ মন্দিরের ইনগুরেশনে যেতে চেয়েছিলেন, তখন নেহেরু বলেছিলেন যেটাতে না যাওয়ার কথা, হুম, তাতে নাকি হিন্দুরা বিক্ষিপ্ত হয়ে যাবে, মানে হুম, হিন্দুদেরকে খেপিয়ে দেওয়া হবে বা তাদেরকে নাকি আরো প্রশ্রয় দেওয়া হবে, মোট কথা এরম টাইপের হুম, কথা। হুম, হুম, কেন হুম। এটা উনি বলেছিলেন? এই কথা তো উনি বলতে পারেন না কখনো। একটা তুমি একজন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তুমি এটা কি করে করতে পারো এই জিনিসটা? তারপর আবার এদিকে উনি জওহরলাল নেহেরু, হ্যাঁ, উনি মানে কিন্তু এই কথাগুলো অনেক এক্সপেক্টেড নয়। মসজিদের জন্য আবার ডোনেশনও দিয়েছেন। উনি অনেক কিছুই করেছিলেন এবং আজকে কিন্তু অনেকেই এটা খুব বড় বড় বড়াই করে যে আইআইটি আইআইএম করেছিলেন, একটা ভালো ভালো মডার্ন ভারতের নাকি উনি পরিচয় দিয়েছেন। আচ্ছা একটা কথা বলো তো, এই আইআইএম আইআইটি এখান থেকে পাস করে কটা ছেলেপুলে মানে ছেলেপিলে ভারতবর্ষের জন্য ভাবে? হাতে গোনা দু একজন ছাড়া। এখানেতে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, হয়ে তারা সব চলে যাচ্ছে বিদেশে কোটি কোটি টাকার প্যাকেজ পেয়ে। আরে ভাই, ভারতের কি কাজে লাগছে? ভারতের জন্যই করো না। তুমি এমন একটা জায়গা করেছো, তুমি একটা কারখানা তৈরি করে দিয়েছিল, সেই কারখানাতে ঢেলে ঢেলে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেগুলো সব বাইরে চলে যাচ্ছে বেশিরভাগ। দু একজন হয়তো হাতে গোনা ওই কিছু এদিক ওদিক করে এখানেতে আমাদের কিছু বিজনেস স্টার্ট করেছে ভারতবর্ষে, বাট বেশিরভাগ তো রপ্তানি মানে এতে চলে যাচ্ছে হচ্ছে বাইরে। তো তো তাহলে কি করে কি বলতে পারি? ম্যাম আপনি একটা কথা বলুন তো, হুম। এটা আপনাকে জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে যে রাম মন্দির করা উচিত ছিল নাকি সেই জায়গাতে কোনো স্কুল কলেজ বা যেটাতে মানুষের পাবলিকের সুবিধা হতো তাহলে করা ভালো হতো? বিষয়টা রাম মন্দির কি বিষ্ণু টেম্পল ব্যাপারটা নয়, বিষয়টা হচ্ছে যে ঐতিহ্যটাকে 500 বছর আগে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, সেই ঐতিহ্যের পুনরুদ্ধার করা। সেটা একটা সে রিফিউজি ক্যাম্পে পড়েছিল, হ্যাঁ, সেই জিনিসটাকে পুনরুদ্ধার করা। এর মধ্যে তো কোনো ধর্মের মেনুকরণ নেই, কারণ এই ব্যাপারটা তো 500 বছর ধরে ইয়ে করা হয়েছিল। আজকে বলা হয় নাকি ভারতবর্ষ সেকুলার, ভারতবর্ষ সেকুলার হলে এই প্রশ্নটাই বা কেন আসবে, রাম মন্দির না বাবরি মসজিদ কেন আসবে? এবং আজকে ভারতবর্ষ যে সেকুলার, তাই যদি হয় তাহলে একই দেশের মধ্যে মুসলিম ল বোর্ড অপারেট হচ্ছে, আবার হিন্দুদের জন্য আলাদা আইন। সেকুলার শব্দটা তো প্রথমে ছিল না, ইন্দিরা গান্ধী 42 নম্বর অ্যামেন্ডমেন্টে ওটাকে ঢুকিয়েছিলেন। কিন্তু সত্যিই কি তাই? সেরকম ভাবে কি কাজ হয়? এখনো অবধি মাদ্রাসাগুলোতে কিন্তু ওদের ধর্মীয় পড়াশোনা করানো হয়, এবং যারাগুলো খ্রিস্টান যে পাবলিক স্কুলগুলো মানে গভর্নমেন্ট যেগুলো, সেখানেতে ওদের বাইবেল টাইবেল পড়ানো হয় বলে শুনেছি। কিন্তু হুম, হুম, আমাদের সরকারি স্কুলগুলোতে আলাদা করে কখনো দেখেছো গীতা পড়ানো হয়? হ্যাঁ, আমরা রামায়ণ মহাভারত পড়েছি, কিন্তু আলাদা করে হুম। রামায়ণ মহাভারত বই ছিল না। ওই ইতিহাসের মধ্যেই হয়তো একটা চ্যাপ্টার বা হয়তো একটা প্যারাগ্রাফে আমরা রামায়ণ মহাভারতটা তাও আবার সংক্ষেপে লাস্টে লিখে পড়েছি। দেওয়া হতো, এর কোনো বাস্তবিকতাও নেই। লাস্টে আচ্ছা, লিখে সেটা দেওয়া হতো। আমার মনে নেই। আমি পড়েছি ম্যাম। ওটা আমরা যখন 8 এ আচ্ছা। পড়ি তখন ওটা ইতিহাসে ওরকম লিখে দিয়েছিল। বাস্তবিকতা আছে কি নেই সেইটা তো একটা অবশ্যই তর্ক সাপেক্ষ ব্যাপার। তবে আমি নিজে সে কিছু জায়গায় ঘুরে এসেছি। এখনো অবধি যা এগুলো দেখে এসেছি সেগুলোকে পুরো অবাস্তব বলে উড়িয়ে দিতে পারি না। হুম, মথুরা বৃন্দাবনে ওই দ্বারকা যেটা আরকি, মানে ওই যে যেখানেতে আরকি ওই কংস যে আছাড় মেরে, মেরে সব যে বাচ্চাগুলোকে মেরে ফেলেছিল, সে তো রক্তের দাগ আজও আছে। এবার এটা তো কিছুটা একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো হুম। এটাও বিষয়টা তাই। দেখো সেটা আছে কি নেই, ছিল কি ছিল না, তার থেকে বড় কথা যেটা বলছিলাম, তো আমাদের এইগুলো এই সুবিধাগুলো দেওয়া হয় না। আজকে জানো তো আরেকটা সবথেকে আনন্দের বিষয়, এই সবথেকে আনন্দের বিষয় এটা তাদের কাছে সেকুলার বলে যারা নিজেদের দাবি করে, বা সবথেকে দুঃখের বিষয় আমার কাছে বা আমাদের মতো হিন্দু মানুষদের কাছে, হিন্দুরাই হিন্দুদের বড় শত্রু হয়ে যাচ্ছে আজকাল। একটা হিন্দু আরেকটা হিন্দুকে গীতা পড়লে বলে যে কেন এই দেখো গীতা পড়ছে, খিল্লি করছে, মজা ওড়াচ্ছে। ও বাবা গীতা পড়ছে, আরে কেন তো গীতা পড়বে না? কেন পড়বে না? প্রত্যেকটা মানুষের ছোটবেলা থেকে গীতা পড়া উচিত। এই যে বলে ও বাবা গীতা পড়ছে মানে বুড়িয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে যাবার পথেই। মজা করে এরম ইয়াং জেনারেশনকে কেন করবে?
গীতা পড়া উচিত এই জন্য, কারণ ওটা তোমাকে জীবনের একটা রাস্তা দেখাবে। তুমি যদি ছোট থেকে গীতা পড়ো, গীতায় যা যা গীতা বিষয়টাই তো অর্ধেক লোকের কাছে ক্লিয়ার নয়, হুম, যে গীতা এলো কোত্থেকে। কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, আত্মীয় ভার্সেস আত্মীয়। অর্জুন ওয়াজ হাইলি কনফিউজ, হি ডাজন্ট নো হোয়াট টু ডু, রাইট? অ্যান্ড সেই সময় সে তীর তুলতে ভয় পাচ্ছে, বলছে যে বাবা আমি কি করবো, আমি বুঝতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে তুমি কেন নিজেকে যে আটকাচ্ছ, কার জন্য আটকাচ্ছ, মানে তুমি কে? সবই তো আমি। তো ওই যে 40 মিনিট যে গীতার মানে ওনার যে শ্রীকৃষ্ণের যে বাণী কুরুক্ষেত্রে, অর্জুন তখন আত্মীয়দের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একটুখানি মানে দমে গেছিলেন, যে কি আমি নিজের আত্মীয়দের বিরুদ্ধে তীর তুলবো, ওটা তো আমার পক্ষে সম্ভব না। মানে হি ওয়াজ কমপ্লিটলি কনফিউজ, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। সেই সময় তখন শ্রীকৃষ্ণের মুখনিসৃত কিছু বাণী বেরিয়েছিল, যেটা ওয়াজ আ টিপিক্যাল মোটিভেশন। হি ওয়াজ অ্যাকচুয়ালি টেলিং হিম কি হোয়াট ইজ লাইফ, মানে তুমি কি, এটা কেন করছো, এই যে তুমি যেটা করছো এটা তুমি কে, সবটাই তো আমি। তো এই যে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীটা বেরিয়েছিল, এটা কে কে শুনেছিল তখন? এটা সঞ্জয়, যিনি ব্যাসদেবের কাছ থেকে দিব্য দৃষ্টি পেয়েছিলেন যে উনি সবকিছু আর কি দেখতে পাবেন কুরুক্ষেত্রের ওই যুদ্ধটা। তো ওই মানে থ্রু সঞ্জয় সেটা দেখেছিলেন ধৃতরাষ্ট্র। আরেকজন দেখেছিলেন বারবারিক, যিনি সম্পর্কে ভীমপুত্র ঘটোৎকচের ছেলে, মানে ভীমের নাতি। বারবারিক এটা অন্য গল্প, সেটা অন্য কোনো কখনো তোমাকে গল্প করে বলবো। বাট এখানেতে ওটা ও দেখেছিল। আর হুম, দেখেছিল হচ্ছে যে অর্জুনের রথের ধ্বজায় থাকা হনুমানজি। এই কয়েকজন দেখেছিল, এবং ওই যে 40 মিনিট ধরে ঘটনাটা ঘটেছিল, স্বর্গ মর্ত পাতাল পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্তব্ধ হয়ে গেছিল। সবাই নিজের জায়গা থেকে নড়েনি। ওই 40টা মিনিট ওয়াজ কমপ্লিটলি স্টপ, সবকিছু রুদ্ধ হয়ে গেছিল। তো ওই যে ঘটনাটা, সেই মানে ওই যে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, ওইটাই তোমাকে সঠিক পথে চালনা করবে। মানে তুমি অ্যাকচুয়ালি জীবনের সবকিছু মানে সার মর্ম মানে সবকিছু মানে ইজ দেয়ার। ওকে। তো এই বিষয়টা, একটা মানুষ যখন আর কিছু বছর বাদে মারা যাবে, হয়তো সে বাঁচলো হচ্ছে, ধরো একটা মানুষের লাইফ স্প্যান 60 বছর, সে যদি 55 বছর বয়সে গীতা পড়ে, 5 বছরের জন্য সে আর কি শিখবে? কিন্তু একটা মানুষ যে ধরো 5 বছর বয়স থেকে গীতা বাড়িতে শুনছে, পড়ে বড় হচ্ছে, মা বাবার মুখে গল্প শুনছে, সে তো আরো বেশি অ্যাকসেপ্ট করতে পারবে। হুম, তো তাহলে আমি কেন আমার সন্তান যখন হবে বা যদি কখনো হয়, আমি তাহলে কেন তাকে 5 বছর থেকে পড়াবো না? আমি কেন তাকে গাইড করবো যে না তোমার যখন 55 বছর হবে তুমি তখন গীতা পড়বে, ওটা বাচ্চাদের পড়ার জিনিস নয়। আমরা একটা কোনো সিনেমা যেগুলো ধরো সেন্সারেতে ইউনিভার্সাল ইউনিভার্সাল অ্যাডাল্ট বলে আসে, আমরা একটা বাচ্চাকে বলতে পারি যে না ওটা বড়দের জিনিস, ওটা তুমি দেখবে না, ওটা অ্যাডাল্ট ছবি। কিন্তু আমরা এটা বলতে পারি না যে না গীতা ইজ অ্যাডাল্ট থিং, তোমার যখন তুমি অ্যাডাল্ট হবে তুমি তখনই গীতা পড়বে, তার আগে তুমি ইউ আর নট এন্টাইটেল টু রিড গীতা। উই ক্যান নট সে দ্যাট। এটা বলা মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে গ্রুমিং এর একটা মারাত্মক পার্ট কেটে দেওয়া। হুম, আমার বাড়িতে যখন কোনো বাচ্চা আসে, আমি সবার আগে তার বাবা মাকে বলি ওকে না গীতা পড়াবে। আমাকে একজন বলেছিল কেন এখন কি গীতা পড়ার বয়স? আমরা কবে পড়বে ভাই? যখন 70 বছরে হেলতে তুলতে কোমর বেঁকে যাবে তখন গিয়ে গীতা পড়বে? তখন আর পড়ে কি হবে? তখন আর গীতা পড়ে কি হবে? তখন তো আর গীতা পড়ে কিছু হবে না। তো সেই জন্যে মানে গীতা কনসেপ্টটাই হিন্দুদের কাছে ইজ নট ক্লিয়ার। এই একটা জায়গা থেকে না আমি মাইনরিটি সম্প্রদায় যাদের বলি, মানে সেকেন্ড মেজরিটি যেটা ভারতবর্ষে, ওদের আমি এই একটা জায়গাতে ওদের আমার খুব ভালো লাগে। ওরা কিন্তু নিজেদের ধর্ম সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং ওরা কিন্তু নিজেদের ধর্ম গ্রন্থটাকে পড়ার একটা অভ্যাস ওদের আছে। হুম, ওদের হুম, প্রত্যেকের বাড়িতে তুমি আর কিছু পাবে না পাবে, কোরআন একটা করে পাবে। তুমি আমাদের হিন্দু বাঙালি বলো বা হিন্দুদের কজনের বাড়িতে গীতাটা ম্যান্ডেটারি বা তুমি পাবে? তুমি কিন্তু পাবে না। ঠিক। আমি কিন্তু হিন্দুদের ছোট করছি না বা তাদের না, না, বড় করছি না, আমি এটা একদম আপনি বাস্তব বাস্তব কথা কথা বলছি। বলছেন। প্রত্যেকের হুম, বাড়িতে তুমি ইসলামিস্ট যারা ইসলামিক মানুষ হন, যারা ইসলাম ধর্মাবলম্বী হন, হুম। তাদের মধ্যে ইউনিটি এতটাই স্ট্রং থাকে এবং তারা তাদের ধর্মের প্রতি এতটাই ডেডিকেটেড, দে অল হ্যাভ, আর কিছু থাক না থাক কোরআন থাকবেই তাদের এবং বাড়িতে। তাদের ছোটবেলা থেকে না একটা তালিম দেওয়া হয়, এবং ওই ইমাম যারা আছেন তারা এসে বাড়িতে এসে পড়িয়ে যান। কিন্তু আমাদের এখানে ম্যাম ওই গীতা পড়ানোর জন্য কিন্তু কেউ নেই। এটাও না কিন্তু ওই একটা যে দেখতে বলছি, হয়। মানুষের কাছে এই মানে বোধ শক্তিটা তুলে ধরাটার আবশ্যক, যেটা আজকে সত্যি কথা, আজকে যে অবস্থায় চারদিকে যা জেহাদি মানসিকতা দেখতে পাচ্ছি। দেখো ইসলাম আর জেহাদ দুটো কিন্তু আবার এক করে ফেললে হবে না। তো জিহাদও তো ইসলামের মধ্যেই তো পড়ছে। ইসলামের মধ্যে পড়ছে এক্সট্রিমিস্ট মানুষজনদের জন্য। আজকে না এই জেহাদি মানসিকতার মানুষরা কিন্তু শুধু ভারতবর্ষে বা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে এমনটা না, গোটা বিশ্ব মানে ওয়ার্ল্ড ইজ সাফারিং ফ্রম দ্যাট। ইউ টক অ্যাবাউট ইউএস, ইউ টক অ্যাবাউট ইউরোপ। এই কয়েকদিন আগেই ভার্টিকান সিটির একটা এতে ওই আমরা দেখেছিলাম না যে একজন মানে এক্সট্রিমিস্ট টয়লেট করে দিচ্ছে, আপনি টয়লেট করে অতদূর কেন দিচ্ছে। যাচ্ছেন? দীপুচন্দ্র দাসই তো আছে। ওইটা তো গেল বাংলাদেশের কথা, আমি হুম, তোমাকে এটা বলছি যে আরেকটু গ্লোবালি আমরা হুম, যদি হুম, দেখি, হুম,
হ্যাঁ, তারপরেতে এবার দেখো এই অনুপ্রবেশ নিয়ে যেটা আমাদের এখন একটা বড় সমস্যা হচ্ছে, হুম, হুম, হুম। সে কি ইউএসএ তে হচ্ছে না? ইউএসএ তো মেক্সিকো থেকে ওই ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ থেকে তো অনুপ্রবেশ ঢুকছে। ইউরোপ তো এখন অন্যরকম প্রোটেস্ট হচ্ছে ওখানে। ইউরোপে তো অনেকদিন ধরেই প্রোটেস্ট চলছে এবং এখন ইউরোপের আবার একটা সবথেকে বড় ইরান এখন অন্যরকম প্রোটেস্ট করছে। হ্যাঁ, ওরা মানে বলছে যে আমরা আর হিজাব পরবো না, আমরা হিজাব বোরকা পরবো পরবো না। না। আমার ইমাম যারা আছেন কারণ তাদেরকে বের করে দাও। মানুষজনকে ওই যে দমিয়ে রাখার প্রচেষ্টা, যে হুম, এক্সট্রিমিস্ট মেন্টালিটি হুম, দিয়া হুম, উই উইল কনকার এভরিথিং, হুম, হুম, আমরা কাউকে বাঁচতে দেব না, আমরা বাঁচতে দেব না ইন দ্য সেন্স আমাদের কথায় চলতে হবে, হুম। বৃত্ত করে রেখে দেবো পায়ের তলায়। ডিক্টেটরশিপ যেটা একটা। হ্যাঁ, ওই ডিক্টেটরশিপ শব্দটা কি তালিবানি শাসন দিয়ে চলতে পারে নাকি? মানুষ তার নিজের স্পেস চায়। আজকে যারা তোমাকে অধিকার করতে চাইছে তারাও কিন্তু নিজের স্পেসটাকেই কাজে লাগাতে হ্যাঁ, চাইছে। ঠিক। দ্যাটস ওয়াই দে আর ট্রাইং টু ডমিনেট ইউ, রাইট? তাদের ইয়েস। যদি সেই স্পেসটা না চায়, তারা কেন তোমায় ডমিনেট করবে? ম্যাম আপনার কি মনে হয় ম্যাম, বাংলাদেশে হিন্দুরা আনসেফ, নাকি এটা করা হচ্ছে ইচ্ছা করে যাতে আমাদের উপর এটা আঙুল দেওয়া হয়? বাংলাদেশে হিন্দুরা কি আদপেই সেফ ছিল? আমি যদি এই প্রশ্নটা করি, তাহলে কি নোয়াখালী 10th অক্টোবর আসতো? বাই দ্য ওয়ে, আমার ডেট অফ বার্থ 10th অক্টোবর, এবং আনফরচুনেটলি ওই দিনকেই, মানে ওই একই বছরে অবশ্যই নয়, না, না, না। তো মানে আমিও আর কি 10th অক্টোবরেই আমার বার্থডে। তো নোয়াখালীর ঘটনাটা কি তাহলে হতো যে হিন্দুদেরকে ওইরকম ভাবে অত্যাচার করা? হিন্দুদের ওপর তো অত্যাচার বরাবর হচ্ছিল এবং এই ধর্মীয় কারণের জন্যই তো পার্টিশন হয়। এবার সেখানে কিছু হিন্দু চলে গেছিল যারা আর ফিরে আসতে পারেনি। এবার একটা কথা, আজকে যদি বলি জ্যোতি বসু, বুদ্ধবাবু, এরকম আরো অনেক মানুষ, প্রণব তাদের, মুখার্জি। ঋত্বিক ঘটক, তাদের বাড়ির পূর্বপুরুষরা কেন তারা পালিয়ে এসেছিল ভাই? আমাকে এটা বলো তো, কেন পালিয়ে এসেছিল তারা? তাদের কি দরকার ছিল যে শুধু সুন্দর বাংলাদেশ ছেড়ে হঠাৎ করে এখানে চলে আসা? দরকার ছিল না তো। কিছু সামনে আসে, কিছু সামনে আসে না, পার্থক্যটা এটাই। আজকে দীপু চন্দ্র দাসের ঘটনার পরে আজকে এতগুলো দিন হয়ে গেল, 16-18 দিনের মধ্যে আরো কতগুলো হিন্দুকে মারা হয়েছে। দাদা গুলি করে দিই, এটা কোনো সুস্থতার লক্ষণ? এটা একটা মেয়েকে অমানবিক নয়? ল্যাম্পপোস্টে বেঁধে ঠান্ডা জল দেওয়া হচ্ছে। ওইটাই তো বলছি, কালিককে বলছে দাদা গুলি করে দিই। ইয়ার কি হচ্ছে গুলি করে দিই মানে? তোমাদের যা ইচ্ছা হবে তোমরা করবে, মানুষের প্রাণের কোনো দাম নেই তোমাদের কাছে? তাহলে ধর্মের বিভেদটা কে করছে? কে করলো এখানে? দাদা গুলি করে দিই কথাটা কে বলেছে? কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ বলেছে? দেখো, আমার কোনো মুসলিম সম্প্রদায়ের প্রতি কোনো রাগ নেই, কোনো রকম কোনো বিদ্বেষ নেই, কিচ্ছু নেই, তারাও মানুষ, আমরাও মানুষ। আমার সমস্যা এবং আমার প্রবলেম হচ্ছে যারা এক্সট্রিমিস্ট মেন্টালিটি নিয়ে চলে, যারা মানুষ মারার পরিকল্পনা করে, হুম। যারা আল্লাহর নাম করে, আমি আবারও বলবো আমার সেরকম মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেই মুসলমানদের নিয়ে আমার অবশ্যই সমস্যা আছে যারা আল্লাহু আকবর বলে বোম ছোড়ে, যারা আল্লাহর নাম নিয়ে মানুষ মারার পরিকল্পনা করে, দিনে দিনে বসে প্ল্যান করে কিভাবে ব্লাস্ট করানো যায়, কিভাবে মারা যায়, কিভাবে স্ট্যাপ করা যায়। সেই মুসলিমদের নিয়ে আমার সমস্যা আছে যারা পেহেলগামে গিয়ে কলমা পড়না আতা হ্যায় নেই আতা হ্যায় চলো মার দো, মেরে দিল গিয়ে। এদের নিয়ে সমস্যা আছে। লাস্টে বলছে কি যা মোদিকে যাকে বল, মোদি দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি কি করতে পারে, ভারতবর্ষ কি করতে পারে। পাকিস্তানকে ধুয়ে দিয়েছে, তারপরেও হিন্দুরা প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গে কোথায় মেরেছে, কি কটা ডেটা আছে, কটা আতঙ্কবাদী মরেছে। আমাকে নিজে প্যানেলে এই প্রশ্ন করা হয়েছে, মোদি কি করলো, কটা আতঙ্কবাদীকে মারলো। এই হচ্ছে অবস্থা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে যে না আমাদের ইমিডিয়েটলি হিন্দু রাষ্ট্র দরকার, তাহলে কি তারা তাদের জায়গাতে খুব ভুল? এটা আমি জানতে চাইবো। এবং আরো একটা বড় বিষয় হচ্ছে যেখানেতে ইসলামিক কান্ট্রি শুধু বোধহয় 57টা না 58টা কটা রয়েছে, তাহলে কেন একটা হিন্দু রাষ্ট্র হবে না? তাহলে সেই হিন্দু রাষ্ট্র চাওয়াটা কি খুব ভুল? ভারতবর্ষ নাকি সেকুলার? খুব দরকার আছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে সেকুলারিজমের? আমি বলছি না সেকুলারিজম চলে যাক, সেটা বলার যোগ্যতা আমার নেই, আমি কনস্টিটিউশন উপর প্রশ্ন করারও আমার কোনো যোগ্যতা নেই, উইথ ডিউ রেসপেক্ট টু কনস্টিটিউশন। আপনার কাছে শিক্ষা আর ইসলাম এক? হুম, শিক্ষা আর ইসলাম এক? আপনি যদি দেখো জিজ্ঞেস করেন। ইসলামেও নিশ্চয়ই কোনো শিক্ষা দেওয়া আছে। না, 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 না। আমি এটা প্রশ্নটা একটু ইলাবোরেট করি। দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, হুম, সেখানে কিন্তু প্রমাণ হয়ে গেছে ইসলাম ধর্ম অবলম্বী তারা যদি শিক্ষিত হয় তারাও কিন্তু এরকম কাজ করতে পারে। আপনি যদি এটা দিয়ে কথা বলতে চান তো বলতে পারেন, নয়তো আপনি স্কিপ করে যেতে পারেন। না এখানটাতে নিয়ে স্কিপ করা মানে হচ্ছে যে একটা অত্যন্ত বাস্তব থেকে মুখ ফিরিয়ে নেওয়া, হুম। যেটা আমি কখনোই করব না। কারণ আমি যেহেতু আমার দেশের জন্য কথা বলি, সবসময় সদর্পে কথা বলি, আমার নিশ্চয়ই কথাবার্তা শুনে থাকবে প্যানেল, তো একদম। দেখেছো আমি কি লেভেলে ঝগড়া করি লোকজনের সাথে। আমি ঝগড়া এখন করব না, আমি খুব ভদ্রভাবেই বলবো। কি হয়, যারা শিক্ষিত লোকজন হয়, আমি বলছি না যে তাদের মধ্যে ইসলামটাকে নেগেটিভ ভাবে ইনজেক্ট করা হয়েছে, একেবারেই না। তারা বরঞ্চ অনেকের থেকে ইসলামটা আরো ভালো জানে এবং ভালো বোঝে এবং পড়াশোনা করেছে। আইডিওলজির ডিফারেন্স, সম্পূর্ণ একটা আইডিওলজির ডিফারেন্স। ইসলাম পড়ে কারোর আইডিওলজি যদি তৈরি হয় যে না আমরা মানুষের সেবা করব, ভালো করবো, দ্যাট ইজ ফাইন। আবার কিছু লোকের এটা তৈরি হয়, চলো আমরা জিহাদি করি, আমরা মানুষ মারি। ইসলাম কিন্তু শেখাচ্ছে না এটা, যে তোমাদের এটা করতে হবে বলে।
আর যদি ইসলাম শিখিয়েও থাকে, শুধু ইসলাম নয়, কোনো বই আমায় যদি শিখিয়েও থাকে যে তুমি মারো, আমি সেটা নেব কেন? আমার নিজের মানসিকতাটাকে তৈরি করতে হবে যে আমি কোনটা নেব। তোমার সামনে একটা সাদা কাপড় আছে, একটা কালো কাপড় আছে, একটাতে রক্ত লাগা আছে, আরেকটা রাখা আছে, বা তোমায় ঠিক করতে হবে যে তুমি রক্ত লাগাটা তুলে নেবে নাকি আরেকটা আছে যেটাতে তুমি রক্ত মোছাবে। চয়েস ইজ yours। এটাই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মানে অনেক গম্ভীর গম্ভীর কথা হ্যাঁ, বলে একদম। ফেলেছি। আমি এত গম্ভীর হয়ে থাকি প্যানেলে, না, আপনি নর্মাল ঝগড়া করেন প্যানেলে, আলোচনায়। আপনি কি গম্ভীর, আপনি কিভাবে ওই ঝগড়া তো করেন, ঝগড়া তো করি। আমি তার কোনো রকম ঝগড়া করার ভেজাল জন্য আমাকে নিয়ে যায় লোকে, এর থেকে কি খারাপ বিষয়। আপনার মনে হয় না অ্যাক্টিং করতেন ভালো ছিলেন? হুম? অ্যাক্টিং যখন করতেন একটা সময় ছিল তখন ভালো ছিলেন, এখন একটু বিশাল এখন কি খারাপ অ্যাগ্রেসিভ আছে? আমার দেখে মনে অ্যাগ্রেসিভ হচ্ছে মনে আমি না খারাপ না না আছি? না কোনো জায়গা থেকে, না না কোনো মানে অ্যাঙ্গেল থেকে am I looking that না না frustrated না in না না, life? আপনাকে খুবই সুন্দরী, বাবা, আপনাকে না না, ওইসব তো থ্যাংক ইউ ফর দ্য তাহলে খুবই কমপ্লিমেন্ট, বাজে বাট দেখতে আপনাকে। না 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 যেখানে একটা তো নেবেন আপনি। না না, আমি আরে লুক ডাজন্ট ম্যাটার, আজ ইয়েস লুক আছে ম্যাটার কাল না, ঝরে যাবে। এটা তো এইটাই ঠিক বলেছেন, এটা হ্যাঁ, একদম সত্যি। ছেলেরা কোনোদিন তো মেকআপ করে না, এই জন্য ছেলেরা অলওয়েজ হ্যান্ডসাম থাকে। অলওয়েজ হ্যান্ডসাম। হ্যাঁ, ছেলেদের আবার রূপ খোলে আফটার 40। আফটার 40 এটা এটা আমি আমার বন্ধু দেখেছি, আমি বান্ধবদের দেখে সুনীল বুঝি। শেট্টিকে দেখে ভাবি এখন একদম হ্যান্ডসাম হাঙ্ক হয়ে গেছে। যাই হোক, আর থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের কেকে পডকাস্টে এত ইউ আর সুন্দর একটা মোস্ট ওয়েলকাম। কেমন লাগলো কেকে প্রথম পডকাস্ট আপনার? বাজে বলবো না ভালো বলবো সেটাই যেটা ইচ্ছা ভাবছি। ম্যাম, যেটাতে কেকে খুব পডকাস্ট খুব বেঁচে খুব যায়। ভালো, হ্যাঁ, এখন খুব ভালো, খুবই ভালো লেগেছে। থ্যাংক অনেক ইউ। কথা মন খুলে বললাম, যেটা সব সাধারণ সময় বলার। বাড়িতে তো সারাক্ষণ রাজনীতি নিয়ে তো আলোচনা করা যায় না, তো বাবা মা তারা করবে। আর বন্ধু বান্ধব তো সেরকম একটা, যেটা হয় একটা বয়সের পর বন্ধু বান্ধব আস্তে 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 কমে যায়। আর ওয়ান্স ইউ আর ইন পলিটিক্যাল ফিল্ড, তো লোকে তোমাকে আরো অ্যাভয়েড করতে শুরু করে, যেটা আমার সাথেও হয় কম বেশি, যে ও বাবা, ও পলিটিক্সে কথা রাজনীতি বলে, করছে। ওরে বাবারে রাজনীতি। লোকে ভেবেই নিয়েছে যে আমি বোধহয় কোনো দলের সাথে যুক্ত আছি বা বিশাল নেত্রী। ও না না, ও তো রাজনীতি করে, ও বাবা ওর সাথে একদম কথা বলবি না। এই বিষয়টা তো থাকেই। আর তো যার জন্য ভালোই লেগেছে আলোচনা, খুব মন খুলে থ্যাংক ইউ অনেক কথা বলতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালো সময় একটা কাটানোর জন্য, একসাথে আমরা কথা বললাম। আই হোপ ইটস নট দ্যাট কন্ট্রোভার্সিয়াল। না, কন্ট্রোভার্সিয়াল হবে না, কারণ আমরা এখানে একটা না, ফ্যাক্ট আমি নিয়ে অনেক, কথা আমি বলেছি। এখন না মেপে মেপে কথা বলতে শিখে গেছি। হ্যাঁ, সেটা, ওটা আগে প্রথম প্রথম পারতাম না, বাট এখন একটু ডিপ্লোম্যাটিক আমি হতে পারি না, যা বলি স্ট্রেট কাটই বলি, কিন্তু সেই স্ট্রেট কাটটা এমন করে বলি যাতে না কারোর আঘাত লাগে। মানুষকে তো আঘাত করাটা আমার উদ্দেশ্য নয়, হুম আমার হচ্ছে যে মানুষকে আঘাত থেকে বাঁচানো। হুম হুম শুধু শুধু কেউ আঘাত পাবে কেন আমার কথার দ্বারা? আমি যখন সমালোচনা করি সেটাও আমি কি বলবো, সৌজন্য রেখে আমি কথা বলি। একদম। মানুষকে ওরকম ভাবে চাঁচাছোলা ভাষায় কথা বলতে গেলে সবসময় হতেই ওটা পারে হয় সেই না। মানুষটার আইডিওলজি আমার আইডিওলজি ম্যাচ নাই হতে পারে, তার মানে তো কিন্তু আমার সেই অধিকার মানুষটার নেই, নিজস্ব তা না না, ব্যক্তিত্ব থাকবে না, এটা একেবারেই তো না। একদমই। যাই হোক, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট একজন মানে কি বলবো খুব সুন্দর বক্তা, আপনারা অনেক জায়গায় দেখেছেন। আর যদি এরকম পডকাস্ট চান তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন লাগলো ম্যামকে। আর আমাদের গেস্ট যিনি আছেন নমিতা ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার ম্যাম।